শহরের মেয়েদের চরিত্র ঠিক হয় না, ওরা বিছানাতেই সুন্দর, ঘরের বউয়ের জায়গায় না। এজন্য আমি শহরের মেয়েদের বিয়েও করব না ভেবেছি। সরি। মিস্টার মুগ্ধ, আপনার মতো নিচু মন মানসিকতার ঘেরা লোককে বিয়ে করার আমার বিন্দুমাত্র রুচি নেই। আপনার বাবার জোর করাতে আমার নানা আমাকে আপনার সাথে দেখা করতে পাঠিয়েছে, নয়তো এমন কুরুচিপূর্ণ লোকের দিকে এই নবনী কখনো ফিরেও তাকায় না। তাছাড়া গ্রামে বিয়ে করার আমার একটুও ইচ্ছে নেই। নিজের ফিয়ান্সের জায়গায় গ্রামের মেম্বারের ছোট ছেলেকে দেখে যতটা অবাক হয়েছিল নবনী, তার থেকে বেশি অবাক হচ্ছে তার মুখে এমন ঘৃণ্য কথা শুনে। ভাবতেও অবাক লাগে আজকের যুগে এসেও দু একজন মেয়ের জন্য সবার নামে মিথ্যা অপবাদ দিতে এইসব ছেলেদের বিবেক একটুও বাধে না। অথচ নবনীর সামনে যিনি বসে আছেন সে নিজে মোটেও চরিত্রবান লোক নন। নাম মাহিয়ান ইসলাম মুগ্ধ। পুরো গ্রামবাসীর কাছে তার নামে নানান কথা ছড়িয়ে আছে। তার দলের অনেক লোক মেয়েদের ইভটিজিং করে, নেশা করে, আরও কত কি। তবে তার বা তার দলের লোকের বিরুদ্ধে সরাসরি প্রমাণ না পাওয়া আর তার বাবার ক্ষমতার ভয়ে কেউ কিচ্ছু করতে পারে না। যে ছেলে নিজে এমন জঘন্য একটা লোক, এত বাজে লোকদের নিজের দলে রাখে, সে এসেছে ভার্সিটির মেয়েদের চরিত্র মাপতে। বিষয়টা হাস্যকর। একটা তাচ্ছিলের হাসি দিয়ে তার দিকে তাকিয়ে নবনী বলে, মিস্টার মুগ্ধ, আপনার মতো নিচু মন মানসিকতার ঘেরা লোককে বিয়ে করার আমার বিন্দুমাত্র রুচি নেই। আপনার বাবার জোর করাতে আমার নানা আমাকে আপনার সাথে দেখা করতে পাঠিয়েছে, নয়তো এমন কুরুচিপূর্ণ লোকের দিকে এই নবনী কখনো ফিরেও তাকায় না। তাছাড়া গ্রামে বিয়ে করার আমার একটুও ইচ্ছে নেই। মেয়েটার প্রতিটা কথায় গায়ে কাটা দিয়ে উঠল মুগ্ধর। এত সাহস মেয়েটা পায় কোথায়? যার সামনে দাঁড়িয়ে গ্রামের কেউ একটা টু শব্দ করার সাহস পায় না, তার সামনে এই শহরে মেয়েটা এত কথা বলার সাহস দেখাচ্ছে। মুগ্ধ ভাবে সে তো ভুল কিছু বলেনি। মেয়েরা যে কতটা চরিত্রহীন তার প্রমাণ তো হোয়াটসঅ্যাপে ঢুকলেই সে পায়। বিভিন্ন দলীয় ব্যানারে যেই নম্বর সে লোকদের সাহায্যের জন্য লাগিয়ে রেখেছে, সেসবে কল করে কম তো জ্বালায় না মেয়েগুলো। কেউ কেউ তো নিজের ছবি, ভার্সিটি ঠিকানা সহ সব দিয়ে দেয়। আর পাগলামো করবে নাই বা কেন? বাবরি চুলওয়ালা এই পুরুষ মানুষটির সৌন্দর্য কয়েকগুণ বৃদ্ধি করতে তার চাপ দাঁড়িয়েই যথেষ্ট। মেয়েদের সৌন্দর্য লম্বা চুলে আর ছেলেদের দাড়িতে, সাথে সে যথেষ্ট ব্যক্তিত্ববান। কেউ কেউ তো হাত কেটে নাম লিখেও পাগলামি করে। তবে এইসব মেয়েদের প্রতি যে মুগ্ধর একদম ইন্টারেস্ট নেই। আর শহরের মেয়েদের কথাটা প্রশ্নই আসে না। মুগ্ধ হেসে বলে ওঠে, আপনি তো ভার্সিটিতে পড়েন, নিশ্চয়ই ফ্রি মিক্সিংয়ে অভ্যস্ত। ওসব মেয়েরা তো জাস্ট ফ্রেন্ড নাম করে ছেলেদের সাথে। সজোরে থাপ্পড় খেয়ে মুখ বন্ধ হয়ে যায় মুগ্ধর। হঠাৎ যেন সবটা থমকে যায় তার কাছে। গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে নবনী নামের মেয়েটার দিকে। এত সাহস! শহরের মেয়েরা মুখ চালে বেশি, তা সে জানত। তাই বলে হাতও ছোট থেকেই মুগ্ধ বরাবর মেয়েদের একটু এড়িয়ে চলার চেষ্টা করে। মেয়ে মানুষ জীবনে জড়ালে রাজনীতি করা যায় না। রাগে জিদে ফেটে পড়ে মুগ্ধ। হাতের মুষ্টি শক্ত করে ধরায় ঘাড়ের প্রতিটা রগ যেন ভেসে উঠেছে। ফর্সা মুখটা যেন মুহূর্তের মধ্যে রাগে লাল হয়ে উঠেছে। শার্টের গলাটা ঠিক করে দাঁতে দাঁত কামড়িয়ে কোনোভাবে নিজেকে শান্ত করার চেষ্টা করছে সে। সামনে বসা মানুষটা মেয়ে না হয়ে যদি ছেলে হতো, এতক্ষণে মাটিতে পুঁতে ফেলতো সে। তবে মেয়ে মানুষের শরীরে হাত দেওয়াটা কাপুরুষতা। অপমান আর রাগকে কন্ট্রোল করতে না পেরে নিজের বাবরি চুলগুলো একটু ঠিক করে সে উঠে দ্রুত রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। বাহিরে দাঁড় করিয়ে রাখা বাইকটায় উঠে সোজা রওনা দেয় তার আড্ডাখানার উদ্দেশ্যে। নবনী একদম ঠাই মেরে বসে আছে। এত অল্প সময়ে কি থেকে কি হয়ে গেল মাথায় ঢুকছে না একদম। বসে বসে ভাবতে থাকে এক সপ্তাহ আগের কথা, যখন থেকে এইসব ঝামেলার শুরু। এক সপ্তাহ আগে। তোমার আর গ্রাম থেকে শহরে ফেরা হইব না আপা। মেম্বারের পোলার লাগে দাদাই তোমার বিয়া ঠিক করছে। দেখো এখন থেকে গ্রামেই থাকুন লাগবো। ছোট্ট মামাতো বোন নাফিসার কথা শুনে বড় বড় চোখে তাকায় নবনী। কি বলছে মেয়েটা? সাত সকালে শুধু শুধু মিথ্যা বলার কোনো মানে হয়? সামনে ছোট ছোট করে কাটা চুলগুলো কানের পিছে গুজে দিয়ে নবনী নাফিসার কান ধরে জোরে ডলে দেয়। আহ আফা, লাগতেছে তো, ছাড়ো কইছি। নবনী আরো জোরে কান চেপে বলে, সকাল সকাল একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বের হয়েছি, তোর ভালো লাগলো না? পেছন পেছন বানানো গল্পের ঝুড়ি নিয়ে হাজির হলি? নাফিসা নবনীর হাতটা কোনোভাবে ছাড়িয়ে এক দৌড়ে পুকুর পাড়ে চলে যায়। ওদের গ্রামের মাটির ঘরটার পেছনে বড় বাগান,
তার এক পাশে পুকুর, আরেক পাশে বিশাল বড় চাষের জমি। একদম পাড়ের কাছে চলে যেতেই নবনী চিল্লিয়ে বলে, আরে সাবধান, পড়ে যাবি তো। তাতে কি হয়েছে, আমরা গ্রামের মাইয়া, সাঁতার জানি। তোমার মতন শহরের ফ্ল্যাটে বড় হইয়া ফার্মের মুরগি হই নাই। নবনীর মেজাজটা আরো গরম হয়। আসার পর কতজনের মুখে যে এই মুরগি কথাটা শুনেছে হিসেব নেই। আচ্ছা, গ্রামের মানুষ ওদের মুরগির সাথে তুলনা করে কেন? এই জবাবটাই নবনী পেল না। খারাপ মুডটা ঠিক করতে ভিতরে গিয়ে নিজের লাকেজ থেকে একটা হুডি বের করে নবনী। এবছর ভার্সিটিতে উঠেছে সে। বাবা মায়ের একমাত্র মেয়ে। চাল চলনে বেশ মডার্ন, তবে শালীনতা বজায় রাখতে সে জানে। তার ছোট ছোট চোখের ফর্সা চেহারা যে কারো নজর কাটতে পারে খুব সহজেই। প্রায় 3-4 দিন হলো শহর থেকে গ্রামে নানা বাড়ি বেড়াতে এসেছে তারা। বাড়ির সবাই এখনো ঘুমোচ্ছে। শুধু সেই এত সকাল সকাল উঠে পড়েছে। গোল জামার উপর হুডিটা পরে মাথায় টুপি দিয়ে সে বেরিয়ে পড়ল। শীত আসবে আসবে ভাব। সকালবেলা একটু কুয়াশা পড়তে শুরু করেছে। আর কিছুদিন পর হয়তো এত সকালে কিছুই দেখাই যাবে না। একটু গ্রামটা ঘুরে দেখা যাক। পিছে অবশ্য লুকিয়ে লুকিয়ে নাফিসাও এসে পড়বে, তা নবনী জানে। লোহাপুর গ্রাম নামে লোহা থাকলেও গ্রামের কোথাও লোহা দিয়ে বানানো কোনো বাড়ি বা বিশাল কিছুই দেখতে পায়নি নবনী। হেঁটে হেঁটে গ্রামের মেঠো পথ দিয়ে স্কুলের পথে যাচ্ছে সে। কি সুন্দর পরিবেশ। রাস্তার দুপাশে কত রকমের ছোট বড় গাছ আকাশে মাথা ছুঁয়ে আছে। দুপাশে দূর দূরান্ত অবধি শুধু ধানের ক্ষেত দেখা যায়। মাঝে 2-1টা বাড়ি। নানির মুখে ছোটবেলায় গ্রামটা নিয়ে কত গল্প শুনেছে সে। আগে নাকি গ্রামে মানুষজনে ভরপুর ছিল। প্রতি 3 মাস পর পর নাকি স্কুলের মাঠে বড় করে মেলা বসতো। গ্রামে তো শহরের মতো সচরাচর দোকানপাট তেমন নেই। সবাই প্রয়োজনীয় জিনিস কিনতো, ঘুরতো। আরও কত কি। এখানে কারোর সাথে কারো তেমন ঝগড়া হিংসা এসব নেই। তবে এখন গ্রামটা আর তেমন নেই। হাতে গোনা 10-20টা বাড়ির লোকজনই আছে। বাকিরা চাকরি আর একটু ভালো থাকার আশায় শহরে পাড়ি জমিয়েছে আরও অনেক আগে। তবে গিয়ে আফসোস করেনি, এমন হয়তো কাউকে পাওয়াই যাবে না। তাই তো প্রতি ছুটিতে সুযোগ পেলেই সবাই চলে আসে এই গ্রামের বাড়িতে। এই জন্যই নবনী নানু ভাই আর 2 ছেলের একজনকেও শহরে যেতে দেয়নি। ছোট মামা গ্রামে জমিতে কাজ করে। তার বড় মামা আবার গ্রামের প্রাইমারির গণিত শিক্ষক। এজন্য তাদের পরিবারকেও সবাই খুব সম্মান করে ভালো জানে। তবে মেয়েরা 3জনই বিয়ে করে শহরে পাড়ি জমিয়েছে। ইস, আমাদের ঢাকা বিভাগের পরিবেশটাও যদি এমন হতো। যান্ত্রিক জীবনে আর ব্যস্ত নিয়মে বাধা পড়ে মানুষ যেন এই রূপকথার প্রাকৃতিক সৌন্দর্য থেকে এখন অনেক দূরে সরে গিয়েছে। একা একাই বলে ওঠে নবনী। তার মনে আছে ছোট থাকতে একবার পুরো 1টা বছর সে এই গ্রামে কাটিয়েছিল। যদিও তখন সে খুব ছোট থাকায় বেশি কথা মনে নেই। তবে এই স্কুলে সে পড়েছে এটা মনে আছে। সাথে কিছু পুরনো স্মৃতি। দাদা বাড়ির সাথে একটু ঝগড়া হওয়ায় তার মা তাকে নিয়ে 1 বছর এখানে ছিল। পরে সব মিটমাট হলে তারা আবার ফিরে যায়। তবে এখন মনে হচ্ছে না ফিরলেই ভালো হতো। কি ভাবতাছো আপামনি? নাফিসার কথায় পাশে তাকায় নবনী। হাঁটতে হাঁটতে স্কুলের সামনে মেইন রাস্তায় উঠে গিয়েছে তারা। ওই তো স্কুল দেখা যাচ্ছে। এত সকালে তো স্কুল খুলে নাই গো। জানি তো, এই জন্যই আসলাম। চল স্কুল আর নদীর পাশ দিয়ে ঘুরে আসি। আইসা চলো, বেশি কাছে যাইও না নদীর। তুমি তো আবার সাঁতার পারো না, পইড়ে গেলে কি করবো? স্কুলের আশেপাশে বাড়িও নাই কোনো। মেম্বারগো বাড়ি যাইতে আরও 5 মিনিটের পথ। তো কি হয়েছে, তুই তো পারিস, আপুকে কষ্ট করে উঠাবি। নাফিসা মুখ ভেঙচি কেটে বলে, শখ কত, একটু আগেই আমার কান ডইলা দিস, আমি উঠাইতাম না। নবনী হাসে। স্কুলের সামনে গিয়ে দাঁড়ায়। পুরনো বিল্ডিংটা মেরামত করা হয় না অনেকদিন যাবৎ। 2তলা বিল্ডিং দেখে পুরনো স্মৃতি মনে পড়ে। বারান্দায় ছুটাছুটি, কিছু দুষ্টুমি, পুরনো বান্ধবী, আরও কত কি। চোখ পড়ে স্কুলের পাশ দিয়ে বয়ে চলে নদীটার দিকে। মেম্বার বাড়ির বউয়েরা সবাই সকাল সকাল কাজে ব্যস্ত। বেশ অদ্ভুত নিয়ম কানুন মেনে চলে এই বাড়ির মানুষজন। অদ্ভুত না, আসলে পুরনো সব নিয়ম। যেমন বাড়ির বউয়েরা বিয়ের পর পড়াশোনা করতে পারবে না, বিনা কারণে পরপুরুষের সামনে যেতে পারবে না, সবাইকে কর্তার কথা মতোই চলতে হবে, তারা ঘরে কাজ করবে, আরও কত কি নিয়ম। বাড়ির সবাইকে কর্তার কথা মতোই চলতে হয়। আর তিনি হচ্ছেন মতিসুর মাতব্বর, এই গ্রামের মেম্বার। বেশ নাম ডাক আছে তার গ্রামে। সবাই তাকে খুব সম্মানও করে।
তবে সেই সম্মানের আড়ালে পারিবারিক জীবনে সে কেমন সেটা সবার অজানা। এই যে বাড়ির কোনো মেয়েকে সে বিন্দুমাত্র স্বাধীনতা দেননি, সেই সম্পর্কে বাহিরের কেউ হয়তো কখনো ভাবতেও পারেনি। মেম্বারের 2 ছেলে। বড় ছেলে স্নিগ্ধ, বুয়েটের প্রফেসর, বেশ গম্ভীর স্বভাবের, শহরেই থাকে। বিয়ে করে বউ রেখে গেছে, কিছুদিন পর তাকেও নিয়ে যাবে। আর ছোটটা গ্রামেই থাকে, নাম মুগ্ধ। বাপ চাচার সাথে ঘুরে ঘুরে রাজনীতির কাজকর্ম থেকে শুরু করে কোথায় কার কী লাগবে সব দেখাশোনার দায়িত্ব তার। ভাবি, পাতিলটা এদিকে দিন তো, তাড়াতাড়ি টেবিলে খাবার রেডি করি। মুগ্ধর বাবা হয়তো উঠে পড়েছে, দেরি হলে খবর হয়ে যাবে। মুগ্ধর মা সালেহা বেগমের কথায় সবকিছু এগিয়ে দিতে থাকেন সায়রা খাতুন। তিনি সম্পর্কে তার ছোট যা আর শরীফের স্ত্রী। বেশ ভালোই মহিলাটার কপাল পোড়া ছিল বলেই এত বড় বাড়ির বউ হয়েও ভাগ্যে শান্তি জোটেনি। এই বাড়ির অদ্ভুত সব নিয়ম আর শরীফের চরিত্র সম্পর্কে জানলে কখনো বিয়ে করে আসতেন না তিনি। মায়াবতী নদী। মুখে নামটা উচ্চারণ করেই দৌড়ে নদীর একদম কাছে চলে যায় নবনী। আগে নদীটা আর একটু দূরে ছিল মনে হয়, মাটি ভেঙে স্কুলের কাছে চলে এসেছে। নবনীর মনে পড়ে যায় ছোটবেলার কথা। এই নদীর পাড়ে পা ডুবিয়ে কত বসে থাকতো। নামের মতো নদীটার মাঝে আসলেই মায়া আছে খুব। পানি এত পরিষ্কার যেন উকি দিয়ে তাকালে নিজের গভীরের মাছ অবধি দেখা যায়। নাফিসা হাঁটতে হাঁটতে বলে ওঠে, জানো, আমাগো গ্রামেও না শহরের মতো একটা লাইব্রেরি আছে। লাইব্রেরি? হ্যাঁ, ওইটাই। মেম্বারের পোলারা তো শহরে পড়ালেখা করছে, হেরাই আইয়া 2 ভাই মিল্লা খুলছে। মাঝে মাঝে বিকেলে আমিও যাই, কত রকমের বই। আর ভিতরের জায়গাটাও অনেক সুন্দর। ঢাকা শহর থেকে কেউ গ্রামে আইলেও যায় ওইখানে। আমাকে নিয়ে চল তো। এখন তো খুলে নাই, চলো বাড়ি ফেরত যাই। সবাই উঠে গেছে, দাদাই না পাইলে চিল্লাইব। আচ্ছা চল, কুয়াশাও সরে গিয়েছে, গিয়ে নাস্তা করি চল। নাফিসা আর নবনী তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে পৌঁছেই নবনী দেখে তার বিড়ালটা মুরগির খোপের উপর ভিত হয়ে লুকিয়ে আছে। নবনী গিয়ে আলতো করে কোলে তুলে নেয়। কি হয়েছে পিকু, তুই ঠিক আছিস? বিড়ালটা মিয়াও মিয়াও করে নবনীর কোলে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। হাতে কয়েকবার জিহবা দিয়ে চেটে দিল। নবনী বুঝতে পারল গ্রামের অন্য বিড়ালরা পালিত বিড়াল পছন্দ করে না, এজন্য ভয়ে ও এখানে লুকিয়ে আছে, সুযোগ পেলেই কামড়ে দেবে। কিরে, সকাল সকাল কই ছিলি তোরা? আয় নাস্তা কর। বড় মামির কথা শুনে নবনী নাফিসাকে ইশারা করলো এখন যেতে হবে। ভেতরে এসে দেখে সবাই নিচে পাটি বিছিয়ে খাবারের আয়োজন করছে। নবনী যেই না সামনে যেতে নিবে তখনই সবাই জলদি ওর দিকে ফিরে দেখে নবনী পেঁচার মতো মুখ করে দাঁড়িয়ে আছে। তারপর নানার দিকে তাকিয়ে বলল, নানু ভাই, তোমাকে কতদিন বলছি ঘরটা নতুন করে ঠিক করো। তোমাদের মাটির ঘর নিচে ডেবে গিয়ে উপরে টিন কত নিচে এসে পড়েছে দেখেছো? এক রুম থেকে অন্য রুমে যেতে নিয়ে আমি প্রতিবার একটা করে টাক খাই। সবাই হো হো করে হেসে উঠল। ছোট মামি নাসরিন ফ্রিজ থেকে একটা বরফের টুকরা এনে নবনীর মাথায় চেপে ধরে। নানা সামনে থেকে বলে উঠে, সবাই হাসাহাসি থামাও তো, আমার নাতিটার কপালে ব্যথা পাইছে রে। দাঁড়া নানুমণি, তোরে বিয়া দিয়া নতুন জামাই আনার আগেই কাজ ধরমু, অপেক্ষা কর একটু। নবনী পার্টিতে গিয়ে বলল, তবে খাওয়া শুরু করে বারবার উপরে তাকাচ্ছে। ফ্যানটা এমন গটগট আওয়াজ করছে যেন এক্ষুনি খুলে পড়ে যাবে। নবনীর মা রিমা বেগম বিষয়টা দেখে নবনীর দিকে চোখ গরম দিয়ে তাকায়। নবনী মাকে দেখে ভয়ে আর কিছু বলে না, চুপচাপ খেতে থাকে। এত বড় হলেও তার মায়ের শাসন কমেনি। প্রত্যেকের নানুর বাড়ির ফ্যানে গটগট আওয়াজ করবেই, আর ঘোরা শুরু করতে লাগবে আধা ঘন্টা। এইসব ছাইপাশ আমি গিলতে পারবো না। খাবার রান্না না করতে পারলে রাঁধবে না, এমন রান্না করার দরকার নেই যা গলা দিয়ে নামানো যায় না। কথাটা বলেই প্লেটটা ফিক্কি মেরে নিচে ফেলে দিল মতিসুর। ভদ্র শিক্ষিত ভাষায় কথা বললেও ভিতরের জমা ময়লা পচে দুর্গন্ধ সে ভালোই ছড়াতে পারে। বাড়ির বউয়েরা সবাই মুখ কালো করে দাঁড়িয়ে আছে। টেবিলে বসা কারো যেন এসবে কোনো হেলদোল নেই, তারা নিজেদের মতো খাবারে ব্যস্ত। মুগ্ধ একবার তার মায়ের দিকে তাকায়। মুগ্ধর মায়ের চোখের কোণে পানি, তবে ইশারা দিয়ে মুগ্ধকে কিছু বলতে মানা করে। এই বাড়ির একমাত্র এই ছেলেটাই মেয়েদের একটু সম্মান করতে জানে, তাও সে প্রতিবাদ করতে পারে না। এই নিয়ে বাবা ছেলের মাঝে সম্পর্ক যেন খারাপ না হয়, এই জন্য মুগ্ধর মা তাকে কসম দিয়ে রেখেছে
যেন তার হয়েও কিছু না বলে। তবে আর কতদিন এসব সহ্য করা যায়? সামান্য তরকারিতে ঝাল হওয়ায় এভাবে খাবারের প্লেট উল্টে দেওয়ার কোনো মানে হয়? মুগ্ধ নিজের হাতের মুষ্টি শক্ত করে নিজেকে শান্ত করলো। তার মায়ের কথার অমান্য সে হতে পারবে না, আর না এসব সে সহ্য করতে পারবে। খাবার ছেড়ে চলে দিতে নিলেই চাচা শরীফ বলে ওঠে, কি গো মুগ্ধ, হাউন তুই কই যাস? যারা আমার মাকে সম্মান করতে পারে না তাদের সাথে বসে খাওয়ার আমার রুচি নেই। মুগ্ধ নিজের রুমে চলে যায়। শরীফ মুখে একটা ভিঞ্চি কেটে মতিসুরকে শুনিয়ে শুনিয়ে বলে, দেখছো বড় ভাই, ওর পোলাপাই কেমন জানো? মাইয়াকেও হয়ে যেতেছেন। বেদা মানুষ যদি বেদা কম মেভস না বেহা মাইয়া গাছর মেনু পায়। তাই গরব তো কি বেদা হন মিচকন যায়? দেখো মানুষ যেন এসব না জানেন, তো ওরা তো ম্যাকাপে যাইব। মতিসুর রাগে জিদে আর কিছু বলল না, শুধু মুগ্ধর মায়ের দিকে তাকায়। চোখে চোখে বুঝিয়ে দেয় তার জন্যই ছেলে দুটো এমন নষ্ট হয়েছে। দুজনের একজনও পুরুষ হতে পারেনি। সে খাবার ছেড়ে রাগে উঠে চলে যায়। শরীফ আবার বলে, মায়া মানুষ এই জন্য পায়ের নিচে রাখান বাইরে। মায় তো চেটাং মুখের উপর বুলি ছুটতে পারে। বুঝছো সবাই? সাবির পায়ের নিচে বইয়ের বেশ। এই বেশ থেকে কষ্ট দিলে যান নামে যাইতে পাপি নারী। শাওনের মা তার ছেলের হাসি দিয়ে টেবিল গোছাতে থাকে। এসব কথা নতুনের কিছু না, আসলেই হয়তো তাদেরই দোষ, তারাই খারাপ। শরীফ আর মতিসুরের মতো লোকেরাই ভালো। পাকের ঘরে দাঁড়িয়ে এসব শুনছিল শ্যামলী, স্নিগ্ধর স্ত্রী। বাড়ির বড়দের মাঝে সে কোনো কথা বলে না, মনে মনে বলে ওঠে, এবারের লোকদের মন মানসিকতা কি কখনো বদলাবে না? আকাশের দিকে তাকিয়ে কেঁদে কেঁদে বলে, খোদা, তুমি তো নারী পুরুষ সব জাতিকেই বানিয়েছো। এ বাড়ির অবিচার আর কতদিন সহ্য করবে? এমন কেউ কি আসবে না যার মাঝে প্রতিবাদের সাহস আছে? এদেরকে তাদের পাপের শাস্তি দিবে। উপর থেকে কোনো আওয়াজ আসলো না, শুধু আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টির ফোঁটা তার মুখে পড়ল। শ্যামলী ভাবে এটা হয়তো আল্লাহর আশীর্বাদ। তবে খেয়াল হয় আকাশে মেঘ জমেছে। তাড়াতাড়ি সে উঠোনে গিয়ে পাতা কুড়াতে থাকে। মাটির চুলায় রান্নার জন্য পাতা শুকাতে দিয়েছিল, ভিজলে সব শেষ। বৃষ্টি পড়ছে দেখে নিজেকে আর আটকে রাখতে পারছে না নবনী। একা একা বাগান চলে যায় ভিজতে। নাফিজা মায়ের সাথে লাকড়িগুলোকে পলি দিয়ে ঢাকতে গিয়েছে। নবনী একাই এসেছে ভিজতে। ভেজা মাটিতে খালি পায়ে হাঁটতে খুব ভালো লাগছে নবনীর। কিছুটা দূরে রাস্তার পাশেই একটা ক্ষেতে ফসল ফলানো হয়নি। সেখানে গিয়ে জমিতে নেমে পাশ ঘেঁষে ফসলে হাত বুলাতে বুলাতে এগুতে থাকে নবনী। ঠিক তখনই মুগ্ধ ফোনে কথা বলতে বলতে বাড়ির পিছনের সাইডটাই চলে আসে। তখনই চোখ পড়ে কাছের একটা খালি ক্ষেতের উপর। ব্রুকুচকে তাকিয়ে থাকি সেখানটায়। সাদা ড্রেস পরা খোলা চুলে একটা মেয়ে দুহাত মেলে ভিজছে, কখনো আবার পাশের বড় বড় ঘাসগুলোকেও ছুঁয়ে দিচ্ছে। এদিকে ভিজতে ভিজতে নবনীর পাশ ফেললে চোখে পড়ে কাছেই একটা বাড়ির উপর। পিছনের সাইড থেকে দেখেই বোঝা যাচ্ছে বাড়িটা গ্রামের বাকি বাড়িগুলোর তুলনায় কিছুটা উন্নত। তবে বাড়ির সাথে গোসলখানা বা বাকি সব ফ্যাসিলিটিস হয়তো নেই। তবে মুগ্ধর ওপর চোখ পড়তে নবনীয় কিছুটা থেমে যায়। দুজনেই দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মুগ্ধ বুঝে যায় মেয়েটা গ্রামের না। গ্রামের মেয়েদের মাঝে খুব সংকোচ থাকে, যেগুলো শহরের মেয়েদের মাঝে থাকে না। হঠাৎ ঢাকায় গেলে তাকে নিয়ে ভার্সিটির মেয়েদের টানা হিস্ট্রির কথা মনে পড়তেই বলে ওঠে, সবগুলো এমনই, বাহ্যিক সৌন্দর্য দেখাতে ব্যস্ত, যত সব। একটা ডোন্ট কেয়ার রিয়েকশন দিয়ে মুগ্ধ চলে যায়। এইদিকে নবনী ভাবে, ছেলেটার গেট আপ অনেকটা শহরের শিক্ষিত ছেলেদের মতো। তবে এইভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখছিল? আর শেষের চেহারাটা অমন করলো কেন? আজব তো। তাছাড়া নবনী যখন দেখেছে আশেপাশে কেউ নেই, তাই তো ভিজতে এলো, নয়তো পরপুরুষকে ভেজা শরীরের ভাঁজ দেখানোর তার কোনো শখ নেই। নবনী কোথায় আন্টি? এই তো কাপড় পাল্টাতে গিয়েছে। আর বলো না, বৃষ্টিতে ভিজে গায়ে জল না আনলেই হয়। তুমি চাটা নাও বাবা। বেহান নবনীর মায়ের হাত থেকে চায়ের কাপটা নিল, সামনে ছোট বারান্দায় চেয়ারে বসে চায়ের কাপে চুমুক বসালো। তখনই চোখ পড়ল উঠানের পাশ ঘেঁষে খুব সাবধানে ধীরে ধীরে পা ফেলছে নবনী। মাত্র গোসল সেরে আসে, খুব ফ্রেশ লাগছে। আরে বিহান ভাই নাকি? বিহান ওর দিকে তাকিয়ে বলে, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ। আপনি হঠাৎ এই সময়? কেন আসতে পারি না? না না, ওইভাবে বলতে চাইনি।
নবনী, একটু এদিকে আয় তো। মায়ের গলা পেয়ে নবনী পাকের ঘরের দিকে চলে যায়। বিহান উকি দিয়ে ওর যাওয়ার আগ অব্দি ওকে দেখতে থাকে। হঠাৎ যেন তার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। বুকে হাত দিয়ে নিজেকে শান্ত করলো। ভেতরে ওঠা ঝড় থামাতে হলে তোকেই লাগবে। বিহান চা শেষ করে নিজের বাড়ি ফিরে যায়। কাল আবার আসবে। এ বাড়ির সবার সাথে তাদের সম্পর্ক খুব ভালো। আত্মীয় না হলেও বেশ আপন তারা। কারণও অবশ্য আছে, সাথে কিছুটা রহস্য। দুপুরের খাবারে সবকিছু ঠিকঠাকভাবে রেডি রেখেছে বাড়ির মহিলারা। আজ যেন আবার কোনো শনি না হয়। মতিসুর খেতে খেতে বলল, তোমার জন্য মেয়ে দেখেছি একটা, বিয়েটা এবার করেই ফেল। মুগ্ধ খাওয়া থামিয়ে বাবার দিকে একবার তাকায়। এসব কি শুরু করেছে বাবা? কয়েকদিন যাবতই এক কথা। আমি এখন বিয়ে করব না। তোমার কাছে অনুমতি চাইছি, আদেশ করছি। 1 সপ্তাহ পর থানার ওইখানে যে একটা রেস্টুরেন্ট খুলছে নতুন, ওখানে গিয়ে মেয়ের সাথে দেখা করবে। পরিবারের সাথে কথা হয়েছে। মুগ্ধ হাতের মুষ্টি শক্ত করে মায়ের দিকে তাকায়। মুগ্ধর মাও ছেলের বিয়ের কথা শুনে অবাক হয়। সে মুগ্ধর মা, অথচ তাকে জানানোর একটুও প্রয়োজন মনে করেনি মানুষটা। রাতে একটাবার অবশ্য বলতে পারত। মুগ্ধ এদিকে আর চুপ থাকতে না পেরে বলে ওঠে, আর একটা মেয়ের জীবন নষ্ট না করলে হয় না? মুগ্ধ, চিল্লাবেন না বাবা, যা সত্য তাই বলছি। এ বাড়ির প্রতিটা মেয়ের জীবন তো নরক বানিয়েই দিয়েছেন। খামোখা আরেকটা মেয়েকে এনে কষ্ট দেওয়ার কি দরকার? শরীফ পাশ থেকে এই সুযোগটাই খুঁজছিল। আর একটু আগুনে ঘি ঢালা যাক। সে ছিছি করতে করতে বলে উঠল, এই ফুলানি এতমি ও গেহারা কেমনে বারদাম এই বেফি মায়া হানু সে রাসনের পলে খাকি আজ শুনলা উই নেমে ইসমোদের আরও তোদের দুইয়া থাকবো ঋষভ মাইয়ারা তো আর এনাফ। যেই মেয়েটা এ বাড়িতে আসে অবধি নেই, তাকে নিয়েও বাজে কথা শুরু করেছেন আপনারা। মতিসুর ছেলের দিকে তাকিয়ে ইশারা দিয়ে চুপ থাকতে বলে। মুগ্ধ বুঝে যায় তার বিয়ে করলে চলবে না। সে একা এত চেষ্টা করেও এদের ঠিক করতে পারেনি। তার বউ হয়ে যে আসবে তার জীবনটা আরও জাহান্নাম হয়ে যাবে। মুগ্ধ কিছু একটা ভেবে শান্ত হয়। প্ল্যান অনুযায়ী সব করলে মেয়েটা নিজেই বিয়ে ভাঙবে। কাজ শেষে রুমে গিয়ে আয়নায় নিজেকে খুঁটিয়ে দেখতে থাকে শ্যামলী। নামের সাথে গায়ের রংটাও যে বেশ শ্যামলা। না না, শ্যামল বললে হবে না। তার স্বামী তো তাকে কালো বলেই ডেকেছিল। সে কালো। এজন্য বাসর রাতে স্নিগ্ধ কেঁদে কেঁদে তাকে বলেছিল, আমার কাছে কখনো স্ত্রীর অধিকার চাইবে না। তোমার মতো কালো মেয়েকে আমি কারো সামনে নিয়ে গেলে আমার সম্মান থাকবে না। আমি অন্য কাউকে ভালোবাসি, তুমি কষ্ট পেও না আমার কথায়, কিন্তু বুঝো প্লিজ, তোমার মতো মেয়ে কোনোদিন আমার স্বপ্নের রানী ছিল না। নিজের স্বামীর মুখে অন্যের কথা শোনাটা একটা মেয়ের জন্য মৃত্যুর থেকেও যন্ত্রণাদায়ক। মানুষটা কাঁদতে কাঁদতে এমনভাবে শুয়ে পড়েছিল যেন তাকে কেউ জাহান্নামের আগুনে ফেলে দিয়েছে। শ্যামলী সেদিন পুরোটা রাত শুধু শুয়ে শুয়ে স্নিগ্ধর মলিন চেহারা দেখছিল। কি সুন্দর মানুষটা! কতটা কষ্ট পেলে পুরুষ মানুষ এভাবে কাঁদে। সবাই যখন জিজ্ঞেস করে স্নিগ্ধ তার খোঁজ নেয় কিনা, শ্যামলী তখন সুন্দর করে মিথ্যে বানিয়ে বলতে থাকে, সে তো প্রতি রাতে আমার সাথে কথা বলে, আমি তো তার বাচ্চা বউ, খোঁজ নিবে না কেন? সন্ধ্যার আকাশটা কুয়াশাচ্ছন্ন হয়ে পড়েছে। আশেপাশে ঠিকঠাকভাবে তেমন কিছুই দেখা যাচ্ছে না। মেইন রোড দিয়ে ঠিকই বাসায় ফেরা যেত, তবে মুগ্ধর ইচ্ছে হয়েছে শর্টকাট নেয়ার। জমির ভিতর ছোট করে পথের চিহ্ন দেয়া আছে। মুগ্ধ সেখান দিয়ে বাড়ি ফিরতে থাকে। অন্ধকারে কোনো ভয় নেই তার। গ্রামের ছেলেদের এমনিও ভয় কম থাকে। মুগ্ধ ভাই, এসেছো? শ্যামলীর কথায় টেবিলে চোখ যায় মুগ্ধর। সম্পর্কে ভাবে হলেও বয়সে মেয়েটা খুব ছোট। এখন ওর কলেজে পড়াশোনা করে সুতো নিয়ে স্বপ্ন বোনার কথা ছিল। তবে ভাগ্যের নির্মম পরিহাস, এমন কারো বউ হয়ে পড়ে আছে যে হয়তো তার দিকে ফিরেও তাকায় না। মুগ্ধর বিচক্ষণতা অনেক বেশি। এসব তার কাছ থেকে লুকানো সম্ভব না। ভাবি, তুমি এখনো এখানে বসে আছো? পায়েস রান্না করেছিলাম একটু, তোমার জন্য বাটিতে সাজিয়ে বসে আছি। মা বলেছিল তোমাকে আসলে দিতে। ও। মুগ্ধ টেবিলে বসে খেতে থাকে। শ্যামলীও চুপচাপ দাঁড়িয়ে থাকে। শাড়ির আঁচল মাথায় আরেকটু টেনে এদিক ওদিক তাকাতে থাকে। মুগ্ধ শ্যামলীর খুঁতখুঁতানি দেখে প্রশ্ন করে, ভাবি কিছু বলবা? মানে আসলে ভাইয়া কেমন আছে, কবে আসবে শুনতে চাও? শ্যামলী লজ্জায় কিছু বলতে পারে না। এই একটা মানুষ যে সব জানে, তাই তার কাছেই ছুটে আসে শ্যামলী স্নিগ্ধর খোঁজ নিতে। ভাইয়া কেমন আছে সেটা সে আসলেই জিজ্ঞেস করো,
পরশু সে আর মারুফ চাচা তার পরিবার নিয়ে গ্রামে আসবে। শ্যামলীর মুখে একটু হাসি ফুটে ওঠে, তবে মারুফের নাম শুনে ভালো লাগলো না। সে আসলে সাথে তার মেয়ে মাহি আর শালা ইমনও আসবে নিশ্চয়ই। মেয়েটা অপমানে কোনো ছাড় দেয় না কাউকে। আর ওই ইমন তো মুগ্ধ খেতে খেতে বলে, ভাবি, আমিও চাই না মারুফ কাকা আসুক। ভাবনার বিচ্ছেদ ঘটে মুগ্ধর কথায়। শ্যামলী বলে, কেন? এটা তো তাদেরও বাড়ি। মাহি মেয়েটা খুব গায়ে পড়া স্বভাবের। আমি কখনো ওকে বোন ছাড়া অন্য চোখে দেখিনি। তবে মেয়েটা কেমন তা তো জানোই। শহরে ফ্রি মিক্সিংয়ে অভ্যস্ত হয়ে আর ছেলেদের নিয়ে নাইট ক্লাবে গিয়ে পুরো নষ্ট হয়ে গিয়েছে। আমার পিছে আঠার মতো লেগেই থাকবে আসলে। এজন্যই তুমি বিয়ে করে নাও। কি আবল তাবল বলছো ভাবি? ওই মেয়েকে আমি বিয়ে করব? না না, ওর কথা বলছি না। বাবা যেই শহরের মেয়েকে আনতে চাইছে তার কথা বলছি। নিজের মতো আরেকটা মেয়ের জীবন নষ্ট হোক চাও? শ্যামলী কিছু বলে না। মুগ্ধ খাওয়া শেষ করে নিজের রুমে যায় আর ভাবতে থাকে ভালো মেয়েরা চরিত্রের দোষ মানতে পারে না। ওই মেয়ে সত্যি ভালো হলে মুগ্ধর কথায় নিজের বিয়ে ভেঙে দিবে। রাতে উঠোনে গোল হয়ে সব কাজিনরা বসে আছে। নাফিসা, নবনীর সাথে নবনীর আরেক মামাতো ভাই সৌরভ ও মামাতো বোন মেঘা। সৌরভ আর মেঘা মাদ্রাসায় থেকে পড়াশোনা করে, তাই এতদিন বাড়ি ফিরেনি। এখন নবনী আসার উপলক্ষে বাড়িতে বেড়াতে এসেছে। তবে সামনে বড় কোনো অনুষ্ঠানও আছে হয়তো, সেটা কি নবনী জানে না? একটা ফ্লাক্সে করে চা আর কয়েকটা কাপ নিয়ে আসে নবনীর মামি, সাথে একটা বাটিতে করে বিস্কুট। সবাই বসে বসে রাত অবধি গল্প করবে আর খাবে। আপু, ভার্সিটিতে খুব মজা হয় তাই না? মেঘার প্রশ্নে নবনী হেসে উত্তর দেয়, হয় হয়তো, তবে আমি এখনো ঠিক জানি না। কেন? আমি তো মাত্র ফার্স্ট ইয়ারে পড়ি, উঠেই গ্রামে চলে আসলাম বেড়াতে। এখন গিয়ে হোস্টেলে উঠলে বুঝবো কেমন মজা হয়। নানান গল্পে আড্ডা চলতে থাকে। নবনীর মাও কি দিয়ে ওকে একটু দেখে। সবার মাঝে ওকে কত ছোট মনে হচ্ছে তার। তবে কথাই আছে, মেয়েরা কুড়িতে বুড়ি। নিজের সন্তান তার কাছে ছোট লাগলেও সবার কাছে তো ছোট না। কাল সকালে নবনীকে সব বুঝিয়ে বলতে হবে। মেয়েটা যেতে রাজি হবে নাকি কে জানে, তবে একবার দেখা করতে যাওয়া উচিত। তার বাবা তো না জানিয়েই সব ঠিক করে ফেলছে। নাফিজা, এদিকে আয় তো। নবনীর কথা একটু ওর দিকে আসে নাফিসা। নবনী ইশারাতে বুঝিয়ে দেয় গোপন কথা। আচ্ছা, তুই যে ওই দিন বললি নানা আমার বিয়ে ঠিক করেছে, সেটা কেন বলেছিলি? আমি দাদুকে বলতে শুনছিলাম, তোমার বাবাকে বলতে, এবার নাকি তোমার শহরে ফেরা হবে না, বর্তমান মেম্বারের ছোট ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে। আমি কাউকে বলিনি এসব, শুধু তোমাকেই বললাম। নাফিসা কথা শেষ করে বিস্কুটে কামড় বসায়। তবে নবনী বেশ চিন্তায় পড়ে যায়। দুয়ে দুয়ে 4 না হয়ে 5 কেন হচ্ছে? নবনীর নানা তো বিপক্ষ দলের লোক ছিল। প্রাক্তন মেম্বারের সাথে তার ভালো সম্পর্ক ছিল। তার ছেলেই বিহান। সবসময় এ বাড়িতে তারা আসা যাওয়া করত বিধায় বিহানের সাথে সবার ভালো সম্পর্ক। মাঝখানে কেটে গিয়েছে আরো 2 দিন। চারপাশে কুয়াশায় ঢেকে গেছে সবকিছু, শুধু অন্ধকার। এত সকাল কোনো কিছু দেখতে পাওয়ার কথাও না। তবে হঠাৎ সব কুয়াশা সরে গিয়ে খাখা রোদ উঠে যায়। একটা সুন্দর বাগান, লাল, নীল, সবুজ, হলুদ, সব রঙের ফুল দিয়ে সাজানো। নিচে ছোট ছোট সবুজ ঘাস। হঠাৎ নজর কাড়ে শার্ট প্যান্ট পরিহিত এক যুবকের উপর। চেহারাটা ঠিক দেখা যাচ্ছে না, তবে তার চুলগুলো পিছন দিয়ে সুনতি স্টাইলে কাটা। মুখে হয়তো চাপদারি আছে। সেও নবনীর মতো মাথা নত করে প্রজাপতিগুলোকে দেখছে। ঠিক তখনই, জমিদারের বাচ্চা, ঘুম থেকে উঠেন, বিছানা গোছাবো। আস্তে আস্তে চোখ মেলে তাকায় নবনী। কাল রাতেও সব কাজিনরা মিলে গল্প করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। দেরিতে ঘুমানোর ফলে উঠতেও দেরি হয়েছিল। শিট, ফজরে নামাজ পড়া হয়নি আজকে। চোখ ডলতে ডলতে নবনী বসে পড়ে। মায়ের দিকে বিরক্ত নয়নে তাকিয়ে বলে, কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, দিলি তো ভেঙে? নবনীর মা বিছানা গুছাতে গুছাতে প্রশ্ন করে, তা এত সকাল অবধি ঘুমিয়ে কি দেখলে? দেখি আমি একটা সুন্দর বাগানে বসে আছি আর অনেকগুলো প্রজাপতি উঠছে। প্রজাপতির কথা শুনে থেমে যায় নবনীর মা। নবনীর দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, প্রজাপতির স্বপ্নে দেখা কিসের লক্ষণ জানিস? কিসের? বিয়ের। হ্যাঁ মা, এই বয়সে বাবা আবার বিয়ে করবে? মারবো একটা গালে, বেশি বার বেড়েছো তুমি।
স্বপ্ন তুমি দেখেছো আর বিয়ে আমার জামাই করবে? তো আমি কি করব? আমাকে জোর করলে আবার ঘুমিয়ে প্রজাপতির ডানা ছিঁড়ে দেব? হুম? সেটা দেখাই যাবে। তাড়াতাড়ি মুখ ধুয়ে তোমার নানু ভাইয়ের রুমে যাও, সে তোমার সাথে কথা বলবে। রুমের দরজার সামনে দাঁড়িয়ে নখ কামড়াচ্ছে শ্যামলী। ভিতরে যাবে কিনা বুঝছে না। আজ খুব ভোরে স্নিগ্ধ বাড়ি ফিরেছে। লম্বা একটা ছুটি নিয়ে এসেছে। হয়তো মুগ্ধকে বিয়ে দিয়েই যাবে। অনেক দ্বিধাগ্রস্ত হয়ে আস্তে আস্তে কাঠের দরজাটা ধাক্কা দেয়। টিপ টিপ পা ফেলে ভিতরে গিয়ে দেখে স্নিগ্ধ গায়ে কম্বল টেনে ঘুমাচ্ছে। শুধু মুখটা দেখা যাচ্ছে একটু। শ্যামলী তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। খোদা দুনিয়ার সব সৌন্দর্য দিয়ে নিজ হাতে এই মানুষটাকে বানিয়েছে। পুরুষ মানুষ এত সুন্দর না হলেও পারে। শ্যামলী হাঁটু গেড়ে নিচে বসে। পাশের ছোট টি টেবিলটায় হেলান দিয়ে স্নিগ্ধর দিকে তাকিয়ে একা একা বিড়বিড় করতে থাকে। আমি যদি লিখতে পারতাম আপনার সৌন্দর্য আর ব্যক্তিত্ব নিয়ে লিখতাম। আপনাকে নিয়ে লিখতে গেলে গোটা একটা উপন্যাসও খুব কম হয়ে যাবে। নারীদের রূপের প্রশংসা তো কোনো কবি কম করেনি। শ্যামলী একটু থামে। খুব সাবধানে স্নিগ্ধর কপাল ঢেকে রাখা উস্কো খুস্কো চুলগুলোতে একটু হাত বুলিয়ে দেয়। আবার বলতে শুরু করে। তারা হয়তো আপনাকে কখনো দেখেইনি। দেখলে মায়াবতী, রূপবতী এসব শব্দের পুরুষবাচক শব্দ ঠিকই বানিয়ে যেত। জানেন তো, মাঝে মাঝে আমার নিজেকে দুনিয়ার সবচেয়ে ভাগ্যবতী মেয়ে মনে হয় যে আপনার মতো একজনের স্ত্রী হতে পেরেছে। ভালোবাসা নাই বা পেলাম, অবহেলা তো পাচ্ছি। দুনিয়ায় সবার কপালে আল্লাহ সব কিছু দেয় না। শ্যামলী উঠে দাঁড়ায়। এসেছিল স্নিগ্ধকে জিজ্ঞেস করতে চা আনবে নাকি, তবে এত সুন্দর ঘুম ভাঙতে ইচ্ছে করছে না। সে উঠে গিয়ে চলে আসতে নিতেই হঠাৎ পেছন থেকে কেউ তার শাড়ির আঁচলটা টেনে ধরে। শ্যামলী কিছু বুঝে ওঠার আগেই স্নিগ্ধ একটানে ওকে একদম নিজের উপর এনে ফেলে। শ্যামলীর লম্বা লম্বা চুলগুলো দিয়ে স্নিগ্ধর দুপাশ ঢেকে গিয়েছে। স্নিগ্ধ ওকে শুয়ে ওর বাহুর দুপাশে হাত রেখে ভর দিয়ে ঠিক ওর মুখের উপর বরাবর নিজের মুখটা রাখে। শ্যামলী লজ্জায় ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে আছে। স্নিগ্ধ কিছুক্ষণ তাকিয়ে ওকে দেখে। মেয়েটাকে প্রথম প্রথম যত খারাপ লাগতো, মেয়েটা মোটেও তেমন না। আর এই কয়দিনে শহরে তার জীবনে যা যা ঘটেছে তাতে সে এতটুকু নিশ্চিত যে মানুষের বাহ্যিক সৌন্দর্য আসলে কিছুই না। স্নিগ্ধ এতক্ষণ চোখ বুঝে মেয়েটা কি বলছিল সব শুনেছে। শ্যামলীকে ভয়ে চোখ বন্ধ করে রাখতে দেখে সে বলে, এত লজ্জা কেন পাচ্ছ? আমি কি দূরের কেউ? শ্যামলী তাও কিছু বলে না। এখনো চোখ বন্ধ করে আছে। ভয়ে জ্ঞানও হারিয়ে ফেলতে পারে কিছুক্ষণের মধ্যে। এমন কেন করছে স্নিগ্ধ? কি হলো বলো? তোমাকে তো ছোট বাচ্চা মনে করতাম, আমার হাঁটুর বয়সী মেয়ে। এখন তো দেখছি তুমি অনেক কিছু বোঝো। আরও লজ্জা পাই শ্যামলী। স্নিগ্ধ আরেকটু কাছে এসে একটা হাত শ্যামলীর বাম গালের উপর রাখে। সাথে সাথে হু হু করে কেঁদে উঠে শ্যামলী। স্নিগ্ধ পুরো ভ্যাবাচেকা খেয়ে যায়, সাথে সাথে দূরে সরে যায়। এই মেয়ে, কাঁদছো কেন? আমি কি কিছু করেছি? শ্যামলী কিছু না বলে স্নিগ্ধকে সরিয়ে কাঁদতে কাঁদতে দূরে রুম থেকে বেরিয়ে যায়। আসলে মেয়েটার বয়সও বা কতটুকু, তত কিছু এই ছোট্ট মাথায় ঢুকবেও না। হঠাৎ কোনো পুরুষ মানুষ এতটা কাছে চলে আসে, খুব ভয় পেয়ে গিয়েছিল। স্নিগ্ধ বোকা বনে বসে থাকে। কি হলো কিছু বুঝতে না পেরে সেও শ্যামলীর পিছে পিছে যায়। এদিকে শ্যামলী কাঁদতে কাঁদতে দৌড়ে বসার ঘরে এসে একদম মুগ্ধর সামনে গিয়ে পড়ে। মুগ্ধ শ্যামলীকে দেখে প্রশ্ন করে, কি হয়েছে ভাবি, কাঁদছো কেন? শ্যামলী কিছু বলে না, চুপচাপ রান্নাঘরের দিকে চলে যায়। রান্নাঘরে মুগ্ধর মাও ছিল। সেও শ্যামলীকে কাঁদতে দেখে খুব উদ্বিগ্ন হয়ে পড়ে প্রশ্ন করে, কি হয়েছে মা, তোর চোখে পানি কেন? এমন সময় স্নিগ্ধ ধরা পড়ে যাওয়া চোরের মতো মুখ করে এদিকে আসে। মুগ্ধর মা স্নিগ্ধকে দেখে খুব চটে যায়। এই স্নিগ্ধ, সত্যি করে বলতো, তুই ওকে কি বলেছিস? বাচ্চা মেয়েটাকে সাত সকালে না কাঁদালে তোর হয় না? আমি কিছু করিনি মা, বিশ্বাস করো। চুপ, একটা মিথ্যা কথা বলে থাপ্পড় খাবি। এইটুকু মেয়েকে কম কষ্ট দিস না তুই। তোর কি মনে হয় আমাদের চোখে কিছু পড়ে না? বিয়ে তো হয়ে গিয়েছে, এখন এসব না করলে হয় না বুঝি? আমি এখন কিভাবে তোমাদের বোঝাবুঝি কিছু করিনি? দূর, ভালো লাগে না। মুগ্ধ রান্নাঘর থেকে চায়ের কাপটা নিয়ে উঠানের দিকে পা বাড়ায়। বড় পুকুরটার পাশে গিয়ে বসে। সকাল সকাল কি সুন্দর ঠান্ডা সতেজ বাতাস, মনটা ভরে যাচ্ছে।
হঠাৎ মনে পড়ে যায় সেদিন বৃষ্টিতে ভিজতে দেখা মেয়েটার কথা। কি মিষ্টি চেহারা, না চাইতেও বারবার মনে পড়ছে। মুগ্ধ একা একাই বলে ওঠে, খামন মুগ্ধ, এসব কি ভাবছিস, বাদ দে তো। এরপর ভাবতে থাকে সামনের ইলেকশনের কথা। বাবাকে এবার যেভাবে হোক জেতাতে হবে, স্কুলটারও কাজ করতে হবে, নতুন করে কৃষকদের ঘর বাঁধিয়ে দিতে হবে, কত কাজ। তার এখন মেয়ে মানুষ নিয়ে ভাববার সময় নেই, একদমই না। বিকেলের দিক দিয়ে বাড়ির পরিবেশটা খুব শান্ত, শুধু কিছু পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। স্নিগ্ধ রুমে আছে নাকি তা শ্যামলীর অজানা। সে ভয়ে ভয়ে রুমে উকি দিয়ে দেখে কেউ নেই। যাক, বাঁচে গেল। রুমে ঢুকে খাটে গিয়ে বসে শ্যামলী। পাশের ছোট্ট টি টেবিলটার উপর একটা ছবি রাখা স্নিগ্ধর। ছবিটা হাতে নিয়ে শ্যামলী একা একা বলতে থাকে, বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে খারাপ চেহারা নিয়ে জন্মাইনি। আমি যদি জানতাম খোদা আমাকে এই রঙে পাঠাবে, আমি আল্লাহর সামনে আকুতি মিনতি করে বলতাম আমাকে যেন মানুষ না বানায়। জানেন, আপনার সামনে আমার নিজেকে কত তুচ্ছ অসহায় লাগে। সমুদ্রের বিশাল জলস্রোতের মাঝে পানির একটা ফোঁটা যতটুকু তুচ্ছ, ঠিক তেমন ছোট্ট লাগে আমার। ঝড়ে ঘর ভেঙে যাওয়া পাখিটা যখন থাকার জন্য ছোট্ট একটা কুটিরের খোঁজ করে, ঠিক তার মতো আমি অসহায়। ছোট থেকে কম কথা শুনে বড় হইনি আমি। আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশী কিংবা আপনার ছোট মা, কেউই কম কথা শোনায়নি আমায়। শ্যামলী ছবিটাকে রেখে আরো বলতে থাকে, ভেবেছিলাম নিজে রংহীন হয়েও আপনার জীবনটা রাঙিয়ে দিব, কিন্তু দেখুন কি কপাল আমার। আমার শ্যামল বর্ণ সবটা শেষ করে দিল। আর কিছু বলে না শ্যামলী। ইদানিং স্নিগ্ধর কথা ভাবলেই চোখে পানি এসে যায়। কোনোভাবে সামলে রুম থেকে বেরিয়ে যায়। স্নিগ্ধ অতি সাবধানে দরজার অপর পাশে নিজেকে আড়াল করে রাখে। মেয়েটার মনে এত কিছু। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, সব ঠিক করে দিব আমি। মুগ্ধ একটা নীল রঙের শার্ট আর সাদা প্যান্ট পরে নেয়। শার্টের উপর সাদা ব্লেজার পরে আয়নায় নিজের দিকে তাকায়। মনে মনে ভাবে, এমনি এমনি তো আর ভার্সিটির মেয়েরা তাকে বিরক্ত করে না, কারণ তো আছে। হেসে পকেট থেকে সানগ্লাসটা বের করে চোখে দিয়ে বেরিয়ে পড়ে। তবে উঠান পার হয়ে পুকুরের পাশ দিয়ে যেতে নিতেই কেউ একজন পিছন থেকে তার বুক জড়িয়ে ধরে আর পিঠে মাথা এলিয়ে দিয়ে পরম যত্নে তার বুকে হাত বোলাতে থাকে। মুগ্ধর সবকিছু বুঝে উঠতেই জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগে। সাথে সাথে বুক থেকে হাত সরিয়ে এক ঝটকা দিয়ে মেয়েটাকে দূরে সরিয়ে দেয় আর হুঙ্কার দিয়ে বলে ওঠে, ডোন্ট ক্রস ইওর লিমিট মাহি। থাপ্পড় মেরে তোর বেহায়াগিরি একদম ছুটিয়ে দিব। এটা গ্রাম, তোর হোস্টেলের পার্সোনাল পার্ক না যে খোলামেলা ছেলেদের সাথে ডলাডলি করবি। মাহি ব্যথিত হরিণের ন্যায় তাকিয়ে বলে, এভাবে কেন বলছো মুগ্ধ? তোমাকে দেখে নিজেকে একদম আটকাতে পারিনি। আগের থেকেও বেশ সুন্দর হয়ে গিয়েছো। জাস্ট শাট আপ, নয়তো তোর বাপকে ডেকে এক্ষুনি সিন ক্রিয়েট করব। আই লাভ ইউ মুগ্ধ। শুধু তোমার জন্য গ্রামে আমি ছুটতে আসি, নয়তো আমার মতো হট মেয়ের পিছে ঘোরার জন্য শহরের ছেলেদের অভাব নেই। বাজারের মেয়েদের পিছে ছেলেরা এমনিতেও বেশি ঘুরে, দেখিস না পচা খাবারে কত মাছি পড়ে। মুগ্ধ, এই তুই গলা উঁচিয়ে কার সাথে কথা বলছিস ভুলে যাস না। আল্লাহর দোহাই লাগে, তোর লজ্জাহীনতা শহরে গিয়ে প্রদর্শন করিস। তোর এসব পোশাকের জন্য গ্রামের লোকদের কাছে আমাদের ছোট হতে হয়। এখানকার মেয়েরা খুব সাদামাটা, শাড়িতে অভ্যস্ত। আর একটাও কথা বলে না মুগ্ধ। আগে করে রেডি করে রাখা নিজের বাইকে উঠে স্টার্ট দিয়ে চলে যায়। মেজাজটা পুরো গরম হয়ে গিয়েছে। মাহির দিকে আরেকবার তাকিয়ে বলে, লজ্জা আর ভার্জিনিটি মেয়েদের সম্পদ, স্বামীর আমানত। প্লিজ বিয়ের আগে পরপুরুষের কাছে তা বিলিয়ে দিস না। ভাই হিসেবে এইটুকু বললাম, বাকিটা জাহান্নামে গিয়ে বুঝবি। ওখানে গিয়ে দেখবি তোর সব পছন্দের সেলিব্রিটি আর হট বয়গুলোও আছে। মাহি শুধু হাঁ করে ওর চলে যাওয়া দেখে। আর কি সব জ্ঞান দিয়ে গেল ছেলেটা। মুগ্ধ যেতে যেতে ভাবে, শহরের সব মেয়েরাই কি এমন? এদের জন্যই সমাজের আজ এই অবস্থা। হঠাৎ বৃষ্টিতে ভিজতে দেখা মেয়েটার কথা মনে পড়ে। মেয়েটাকে সে তখন যতই নির্লজ্জ বলুক, তার পোশাকে একটা শালীন ভাব ছিল। আর এমন সময় ভিজছিল যখন আশেপাশে তেমন কেউ নেই। নবনী শাড়ি পরতে চায়নি একদমই, তবুও ছোট মামি জোর করে পরিয়ে দিয়েছে। সাদা ব্লাউজের উপর
একটা নীল শাড়ি, যেন আকাশ আর সমুদ্রের মিশে যাওয়ার একটা অনুভূতি আসছে। শাড়ি পরানো শেষ করে খোলা চুলগুলো একটু আঁচড়িয়ে দেয় মামি। নবনীর মা এসে একবার দেখে যায়। মেয়েদের শাড়ি পরলে বয়স যেন কয়েক গুণ বেড়ে যায়। দেখি দেখি, দাঁড়া তো, দেখি সব ঠিক আছে নাকি। নবনীর মামি দূরে গিয়ে দাঁড়িয়ে নবনীকে দেখতে থাকে। মুখে একদম হালকা পাউডার ছাড়া কিছুই দেয়া নেই, আর ঠোঁটে হালকা লিপস্টিক। নবনীর ঠোঁট এমনিতেও একটু অন্যরকম, উপরের ঠোঁটটা হার্ট শেপ, চুলগুলো একদম খোলা, শাড়ির আঁচলটা একপাশে ফালানো। নবনীর মামি হেসে বলে, ওই ছেলে তোকে দেখেই তো প্রেমে পড়ে যাবি রে নবনী, দেখিস আবার সাথে সাথে বিয়ে করে ফেলে না যেন। নবনী মুখ ভিঞ্চি কেটে রুম থেকে বেরিয়ে যায়। এখন তার যাওয়ার সময় হয়ে এসেছে। কিরে সেমরি, কি করস? আয়েশ করে বসে বসে কফি খাচ্ছিল মাহি, আর ভাবছিল মুগ্ধকে কিভাবে সিডিউস করা যায়। এই ছেলের কি কোনো সমস্যা আছে নাকি? মাহি নিজে থেকে ধরা দিচ্ছে, আর এর কি হ্যারাম। কি সমস্যা তোর? আমার আবার কি সমস্যা? তুই একটু আগে মুগ্ধ ভাইয়ের সাথে যে সেমরি কইছিলি ওইটা দেখলাম। বেশি কথা বললে হাতের কফিটা একদম গায়ে ঢেলে দিব। আর তুই তো 2 বছর যাবৎ স্কুলের মাস্টারের মেয়ের সাথে প্রেম করছস, আমি কিছু বলছি? হাউ আর প্রেম করি, 2 বছর এক খান চুমা দিতে পারি নাই। আর মানুষে ভাবে বালজার পরিষ্কার কইরা ধান চাষ কইরা লইছি। মাহি ওর কথা শুনে হাসে। এমন মদন মদন কথা শুধু এই ছেলের কাছ থেকেই আশা করা যায়। গ্রামে সাধারণত তেমন ভালো রেস্টুরেন্ট দেখা যায় না, তবে এই রেস্টুরেন্টটা কিছুটা ভিন্ন। খুব সুন্দর করে দেয়ালে নানান আর্ট করা, প্রতিটা টেবিলে একটা করে ফুলদানি। মুগ্ধ টেবিলে মাথা টেকিয়ে ফুলগুলোতে হাত বুলাচ্ছে আর দরজার দিকে তাকিয়ে আছে। গানটাও বদলালো আর দরজা দিয়ে তাকালো, তবে হঠাৎ মুগ্ধর দৃষ্টি আটকে যায়। একজন যুবতী প্রবেশ করলো। নীল শাড়ি পরা, খোলা চুলে মেয়েটাকে একদম হিমুর রূপার মতো লাগছে। মুগ্ধ টেবিল থেকে মাথা উঠিয়ে এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। মনে হচ্ছিল মিউজিকের সাথে সেও একটা ঘোরের মধ্যে চলে গিয়েছে। সব কিছু যেন স্লো মোশনে চলছে। মেয়েটা ধীরে ধীরে তার টেবিলের কাছে হেঁটে আসছে। নবনী এসেই মুগ্ধকে প্রশ্ন করে, আপনি কি মিস্টার মুগ্ধ? নবনী মুগ্ধকে চুপ করে তাকিয়ে থাকতে দেখে আবার প্রশ্ন করতে যাবে, তখনই মুগ্ধ উত্তর দেয়, জি, বসুন। নবনী বসে। মনে মনে কিছুটা অবাকও হয়। ও ভেবেছিল গ্রামের কোনো হাবাগুবা ছেলে হবে হয়তো, কিন্তু এ তো খুব স্মার্ট আর শিক্ষিত মনে হচ্ছে। তবে বসতেই মুগ্ধ এমন কথা বলে নবনী অবাক হয়ও, বেশ রেগেও যায়। শহরের মেয়েদের চরিত্র ঠিক হয় না, ওরা বিছানাতেই সুন্দর, ঘরের বউয়ের জায়গায় না। এজন্য আমি শহরের মেয়েদের বিয়েও করব না ভেবেছি। সরি। মিস্টার মুগ্ধ, আপনার মতো নিচু মন মানসিকতার ঘেরা লোককে বিয়ে করার আমার বিন্দুমাত্র রুচি নেই। আপনার বাবার জোর করাতে আমার নানা আমাকে আপনার সাথে দেখা করতে পাঠিয়েছে, নয়তো এমন কুরুচিপূর্ণ লোকের দিকে এই নবনী কখনো ফিরেও তাকায় না। তাছাড়া গ্রামে বিয়ে করার আমার একটুও ইচ্ছে নেই। নিজের ফিয়ান্সের জায়গায় গ্রামের মেম্বারের ছোট ছেলেকে দেখে যতটা অবাক হয়েছিল নবনী, তার থেকে বেশি অবাক হচ্ছে তার মুখে এমন ঘৃণ্য কথা শুনে। ভাবতেও অবাক লাগে আজকের যুগে এসেও 2-1 মেয়ের জন্য সবার নামে মিথ্যা অপবাদ দিতে এইসব ছেলেদের বিবেক একটুও বাঁধে না। অথচ নবনীর সামনে যিনি বসে আছেন সে নিজে মোটেও চরিত্রবান লোক নন। নাম মাহিয়ান ইসলাম মুগ্ধ। পুরো গ্রামবাসীর কাছে তার নামে নানান কথা ছড়িয়ে আছে। তার দলের অনেক লোক মেয়েদের ইফটিজিং করে, নেশা করে, আরও কত কি। তবে তার বা তার দলের লোকের বিরুদ্ধে সরাসরি প্রমাণ না পাওয়া আর তার বাবার ক্ষমতার ভয়ে কেউ কিচ্ছু করতে পারে না। যে ছেলে নিজে এমন জঘন্য একটা লোক, এত বাজে লোকদের নিজের দলে রাখে, সে এসেছে ভার্সিটির মেয়েদের চরিত্র মাপতে। বিষয়টা হাস্যকর। একটা তাচ্ছিলের হাসি দিয়ে তার দিকে তাকিয়ে নবনী বলে, মিস্টার মুগ্ধ, আপনার মতো নিচু মন মানসিকতার ঘেরা লোককে বিয়ে করার আমার বিন্দুমাত্র রুচি নেই। আপনার বাবার জোর করাতে আমার নানা আমাকে আপনার সাথে দেখা করতে পাঠিয়েছে, নয়তো এমন কুরুচিপূর্ণ লোকের দিকে এই নবনী কখনো ফিরেও তাকায় না। তাছাড়া গ্রামে বিয়ে করার আমার একটুও ইচ্ছে নেই। কিছুক্ষণ পর প্রায় অনেকক্ষণ বসে বসে নবনী সব ভাবছে। হঠাৎ খেয়াল হলো সূর্যটা পশ্চিমে হেলে পড়েছে, এখন তার উঠতে হবে। মুগ্ধতা আগেই চলে গেল। নবনী উঠে সেখান থেকে বের হয়ে একটা অটো নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বিকেলের কথা কোনোভাবেই মাথা থেকে সরাতে পারছে না সে। এত সুন্দর মানুষটার মনটা এত নিষ্ঠুর। পাশে থু ফেলে নবনী
আর একা একা বলে ওঠে, তাও ভালো, নিজে থেকেই বিয়ে ভেঙে দিবে। এমন কুরুচিপূর্ণ মানুষের সাথে থাকতে হবে না আমার। তবে দুটা বিষয় বেশ ভাবাচ্ছে নবনীকে। প্রথমত, মুগ্ধ এখনো কল করে বিয়ে ভাঙছে না কেন? বিকেলের কথা কাউকে বলেনি নবনী, ভেবেছিল মুগ্ধ একাই কল করে সব বলবে। আরেকটা বিষয় হচ্ছে তার নানাকে নিয়ে। উঠোনের এক পাশে একটা খালি জমি, জমির পাশ ঘেঁষে লিচু বাগান। সেখানে এক সাইডে দাঁড়িয়ে আছে মুগ্ধ, দুহাত পকেটে ভরে দূরে নদীটার দিকে তাকিয়ে আছে। এখান থেকে স্কুল আর নদীটা খুব পরিষ্কার দেখা যায়। মুগ্ধ ভাবে মেয়েটার তেজ আছে খুব, তবুও এ বাড়িতে টিকতে গেলে যতটা দরকার ততটা হয়তো নেই। এমন সময় পিছনে কারো উপস্থিতি টের পায় মুগ্ধ। তবে নবনীর চিন্তায় এতটাই মগ্ন ছিল, কে তা দেখার প্রয়োজন মনে করে না। কেমন দেখলে? মুগ্ধ কণ্ঠটা শুনে বুঝি এটা স্নিগ্ধ। ভাইয়ের কাছে কিছুই লুকায় না সে। কিছুটা সময় চুপ থেকে বলতে শুরু করে। তার চোখ যেন জীবন্ত কোনো সমুদ্র। চোখের মণিটাকে দেখে মনে হচ্ছিল বিশাল সমুদ্রের মাঝে ছোট্ট একটা দ্বীপ, যার কাছে এই আমিটা, যার জন্য এত মেয়ের এত পাগলামি, সবটাই খুব তুচ্ছ। আর তার ঠোঁট দুটো মনে হচ্ছিল কেউ রং তুলি দিয়ে হার্ট শেপ এঁকে দিয়েছে। তার কথা বলা, ব্যক্তিত্ব, এত শক্ত মনোবল, সাহসী ব্যক্তিত্বর কাছে আমার এত রাগ, তেজ, অর্থ, সম্পদ সব কিছু যেন বিশাল বালুচরের মাঝে এক মুঠো ভেজা বালু, কিংবা তার থেকেও নগণ্য। আমি পরিষ্কার চোখের সামনে ওই মেয়েটার কাছে নিজের আত্মাকে সঁপে দিতে দেখছি, অথচ আমার শরীরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিছুই করতে পারছে না। যেন সে একটুখানি পবিত্র ছোঁয়া না পেলে একদম শেষ হয়ে যাবে, একদম শেষ। স্নিগ্ধ হা করে তাকিয়ে থাকে। তার ভাই আবার কবে কাব্যিক হয়ে গেল। আরে বাস, মুগ্ধ ভাই দেখি মায়া মানছে, রূপে আটকাইছে। স্নিগ্ধ মুগ্ধ দুজনেই পিছে থাকায় শাওন দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে। স্নিগ্ধ বলে, তুই এখন এলি? এই তো মুগ্ধ ভাইয়ের মনে যখন শহরের মায়া সাঁতার কাটছিল তখন। মুগ্ধ কিছুটা লজ্জা পায়। শাওনকে দেখলে কখনোই এসব বলতো না সে। এই ছেলে প্রথমে পুরো বাড়ি করবে, পরে পুরো এলাকা, পারলে বড় রাস্তার মোড়ে মাইক লাগিয়ে ঘোষণা দিবে মুগ্ধ প্রেমে পড়ছে। মুগ্ধ পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে শাওনের হাতে দিয়ে বলে, ভুলেও কাউকে কিছু বলবি না, এটা রাখ। শাওনও নির্লজ্জের মতো টাকাটা নেয়, তবে মনে মনে ভাবে কাউকে না বললেও মাহিকে বলবে। ওই মেয়ে তাকে খুব অপমান করে, এই সুযোগে ভালো চেতানো যাবে। তবে এটা যে কত বড় ভুল তাও নিজেও জানে না। সবাই বাড়ি চলে আসে। রাত পোহাতেই সূর্যি মামার আলো জানালার ফাঁকা দিয়ে একটু একটু উঁকি মারতে শুরু করে, তবে যতটা হওয়ার কথা ততটা না। শীতে একদম বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না নবনীর, তাও সে একটু আগে উঠেছে আজান পেয়ে। নামাজ শেষে ফোনটা হাতে নিতেই দেখে বিহান ভাইয়ের মিসড কল, সাথে একটা মেসেজ। আমি এখন বাগানে আছি, একটু আয় তো, তোর সাথে কথা আছে। নবনী উঠে বসে। যাবে কি যাবে না ভেবে সিদ্ধান্ত নেই যাবে। বিহান ভাই তার নিজের কাজিনদের মতোই, যাওয়াই যায়। নবনী ধীরে ধীরে রান্নাঘরের দরজা খুলে পিছন দিক দিয়ে বেরিয়ে যায়। গিয়ে দেখে একটা হুডি পরে হাতে হাত মোজা পরে বিহান দাঁড়িয়ে আছে। বিহান ভাই, এত সকালে? তোকে কিছু কথা বলার ছিল, আসলে সাবধান করতে চাইছিলাম। কোন ব্যাপারে? বিহান তারপর বলতে শুরু করে যে ছেলেটার সাথে তার বিয়ে ঠিক হয়েছে তাদের বাড়ির সব ইতিহাস। মুগ্ধ ছেলেটাও ভালো না, মেয়েদের সাথে অসভ্যতা করে। গ্রামের কেউ নাকি তাকে দেখতে পারে না, আরও হাবিজাবি। যদিও এসব কথার সিংহ ভাগ ছুঁড়েছিল বিহানের মিথ্যা বানানো গল্প, তবে নবনী সবকিছুই বিশ্বাস করে নেয়। কারণ গত রাতে নানার কথা শুনে বুঝেছে যেখানে তার স্বার্থ লুকিয়ে আছে ছেলেটা ভালো না হবারই কথা। আচ্ছা ভাইয়া, আমি দেখছি কি করা যায়। কি করা যায় দেখলে হবে না, বিয়ে ভাঙতে হবে। তোকে আমি অন্য কারো হতে দেখতে পারবো না। মানে ভুল করে কারো জীবন নষ্ট করতে দেখতে পারবো না। নবনী সেখান থেকে চলে আসে। মা ঘুম থেকে উঠলেই সব বলে দিবে, নানা ভাইকে নিয়েও, এতে যা হবে হোক। এদিকে বিহান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে একা একা বলে ওঠে, তুই আমার নবনী, তোকে আমি কখনোই অন্য কারো হতে দেব না। আজ সারাদিন নবনীর খুব খারাপ কেটেছে। সকাল সকাল বিহানের কথা শুনে মনটাই খারাপ হয়ে গিয়েছিল।
কিন্তু মাকে এসব বিষয় কিছুতেই বলতে পারছে না সে। নানার আসল রূপটা সবার সামনে কিভাবে আনবে তা তার অজানা। সময়টা এখন ঠিক সন্ধ্যা। নবনী একটা কালো টপসের সাথে জিন্স পরেছে আর একটা কালো ওড়না মাথায় পেঁচিয়ে নাফিসাকে উদ্দেশ্য করে নবনী বলে, চল। নবনীর মামি নবনীর কথা শুনে প্রশ্ন করে, এখন রাতে কোথায় যাবি? স্কুলের কাছে নাকি একটা লাইব্রেরি আছে, সেখানে যাচ্ছি। ভাবলাম ওকেও নিয়ে যাই। এত রাতে? রাত কোথায়, গ্রামে সবাই আগেই ঘরে চলে আসে। আর এইটুকু থেকে এইটুকু সমস্যা হবে না। নবনীর মামি বারবার বারণ করা সত্ত্বেও সে নাফিসাকে নিয়ে বেরিয়ে যায়। গ্রামে এসে রাতের আবহাওয়াতেও একটু না ঘুরলে হয় না কি? গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছে নবনী। রাতের আকাশের চাঁদ মামা নিজের সর্বোচ্চ চেষ্টা করছে মিটমিট আলো দেয়ার, তবে কুয়াশাচ্ছন্ন এলাকায় সে ব্যর্থ। নাফিসা ভয়ে নবনীর জামার একটা কোণা টেনে রেখেছে। নবনী ওর ভীত মনোভাব দেখে বিরক্ত হয়ে বলে, ওই দেখ, তাল গাছটার ওপরে যেন কি। আহ! আরে থাম থাম, এইভাবে চিল্লালে সবাই এসে পড়বে। মজা করছিলাম আমি। ভয় দেখাইও না আপু। অবশেষে হাঁটি হাঁটি পা করে ওরা লাইব্রেরির সামনে গিয়ে উপস্থিত হয়। বাহির থেকে দেখলে বোঝার উপায় নেই ভিতরে কোনো লাইব্রেরি আছে, তবে উপরে মোটা মোটা অক্ষরে বাতি দিয়ে সাজিয়ে লেখা, কফি হাউসের লাইব্রেরি। নবনী বেশ অবাক হয় আর হাসে। লাইব্রেরির নাম আবার কেউ কফি হাউস দেয় নাকি? নাফিসা পাশ থেকে বলে, আপু, ভিতরে না একটা বাক্সের মতো কি জানি আছে। পয়সা দিলে নিচ থেকে ঢাকনার মতো ছোট্ট একটা ছিদ্রটা খুইলা যায়, আর একটা স্পিরিট ক্যানের মতো বের হয়। ভিতরে তিতা একটা চা। বোকা, ওইটা হট কফি হয়তো। ভালোই হলো, বই পড়তে পড়তে শীতের মাঝে ধোয়া ওঠা কফিও পান করা যাবে। কফি? কপি না, কফি। তুই তোর গেও গেও কথা বাদ দে বোন, চল ভেতরে যাই। আইসা, চলো। নবনী ভিতরে গিয়ে বেশ অবাক হয়। বাহির থেকে খুব সাধারণ মনে হলেও ভিতরে খুব সুন্দর করে বুকশেলফ দিয়ে সাজানো। নাফিসা একপাশে গিয়ে চেয়ারে বসে হেলান দিয়ে থাকে। নবনী ধীরে ধীরে ঘুরে ঘুরে পুরো লাইব্রেরি দেখতে থাকে। ছোট ছোট রুমের মতো ভাগ করা। একজন লাইব্রেরিয়ান তার টেবিলে বসে নবনীকে পর্যবেক্ষণ করতে থাকে। তার বয়স 50 ছুঁই ছুঁই। নবনীকে দেখেই বুঝে ফেলে মেয়েটা শহুরে। মুগ্ধ? মুগ্ধ ল্যাপটপে কিছু কাজ করছিল। হঠাৎ নিজের নাম কোনো ন্যাকামো কণ্ঠে শুনে বুঝে যায় এটা মাহি। তবে তাকিয়ে যা দেখে সাথে সাথে চোখ সরিয়ে নেয়। মাহি একটা টাওয়াল পরে দাঁড়িয়ে আছে। মুগ্ধ, অন্তত আজকের রাতটা আমাকে নিজের করে নাও, কথা দিচ্ছি কেউ কিচ্ছু জানবে না। কথাটা বলে হেলতে হেলতে মাহি আগাতে থাকে। মুগ্ধ আর একবার ওর দিকে তাকায়, বুঝে যায় এই মেয়ে ড্রাঙ্ক, এখন না সামলালে পরে কেলেঙ্কারি হবে। মুগ্ধ উঠে গিয়ে হঠাৎ মাহির খুব কাছে চলে আসে। মাহি লজ্জায় চোখ বন্ধ করতেই হঠাৎ গালে প্রচণ্ড ব্যথা অনুভব করে। চোখ মেলে বুঝতে পারে মুগ্ধ থাপ্পড় দিয়েছে। ব্যথায় কাঁদতে কাঁদতে বলে, তোর কি কোনো ক্ষমতা আছে মুগ্ধ? ছেলে হয়ে কেন? আর কিছু বলার আগেই মুগ্ধ দরজা খুলে মাহিকে ধাক্কা দিয়ে বের করে দেয় আর দাঁতে দাঁত ঘষে বলে, আর একটা ওয়ার্ড উচ্চারণ করলে তোকে মেরে তক্তা বানিয়ে দিব। নবনী ঘুরতে ঘুরতে এক কোনায় গিয়ে থামে। বুক সেলফের একটা বইয়ে তার চোখ আটকায়। খুব সুন্দর একটা কভার লাগানো ইংরেজি বইটার নাম দেয়া, দ্য মোমেন্ট আই ফল ইন লাভ। কিছুটা ইন্টারেস্ট জমে নবনীর, তবে বইটার কাছে যেতে নিতেই পায়ে কিছু লেগে নিচে পড়ে যায়। মেজাজটা গরম হয়ে গেল। নিচে তাকিয়ে দেখে কতগুলো কাগজ, গাম, হাবিজাবি। কাগজে বড় বড় অক্ষরে লেখা, বদনা মার্কায় ভোট দিন। আরেকটাই লেখা, এক বড় না দুই বড়, মতিসুর মেম্বারের মন বড়। এসব দেখে নবনীর রক্ত গরম হয়ে যায়। কতটা ফালতু হলে একদল মানুষ লাইব্রেরিতে দলীয় ব্যানারের কাজ করে। এমন সময় লাইব্রেরিতে কাউকে ঢুকতে শুনে নবনী কোনো মতে উঠে দাঁড়ায়। পিছন ফিরে তাকিয়ে দেখে মুগ্ধ। নবনীকে এখানে দেখে মুগ্ধ বেশ অবাক হয়। সে এসেছিল ব্যানারগুলো আর জিনিসপাতি নিয়ে যেতে, সাথে রাগটা ঠান্ডা করতে। তবে এখন হয়তো হিতের বিপরীত হবে। শব্দ শাওনের এত করে বলেছিল এখানে বই পড়ার জায়গা, এসব ছড়িয়ে না রাখতে। ছেলেটা তাও শুনল না। ওইদিকে মাহির ধরাধরির ভয়ে বাড়ির বাহিরেই বেশিক্ষণ থাকতে হয় তার। আপনার মতো খারাপ মানুষ আমি আর জীবনে একটাও দেখিনি। নবনীর কথা তার দিকে তাকায় মুগ্ধ। মেয়েটা থাপ্পড় মেরেও কি শান্তি পায়নি?
ওই একটা কথার জন্য এত কিছু, নাকি কেউ তার কান ভরেছে। এমনিতে মাহির কাছে মুড অফ, আর এই যেন আরো রাগিয়ে দিচ্ছে। মুগ্ধ ভাবলো এবার আমিও উত্তর দিব, দেখি মেয়েটার তেজ কত। জি, আমি খুব খারাপ, তবে কিছু মেয়েদের থেকে ভালোই আছি। এখান থেকে বেরিয়ে না গেলে আরও খারাপ হব। নবনীর কি হলো কে জানে, সে হয়তো ভুলেই গিয়েছে এই লাইব্রেরির মালিকই তার সামনে দাঁড়িয়ে আছে। একটু আগে নিচে পড়ে যাওয়ার রাগটাও মুগ্ধর উপরে ছেড়ে দেয়। তার কাঁধে ঝুলানো ছোট্ট সাইড ব্যাগ থেকে পানির বোতল বের করে। মুগ্ধ কিছু বুঝে ওঠার আগে বোতলের পানি ছু মেরে তার মুখে মেরে দেয়। হোয়াটস দিস? মুগ্ধ চিল দিয়ে বলে। নবনী একটা ডেভিল হাসি দিয়ে বলে, আপনাকে আমি ভয় পাই না মিস্টার মুগ্ধ। এবার যেন মুগ্ধরও বেশ ইগো হার্ট হয়। একটা মেয়ের লিমিট অতিক্রম করে তার সাথে এমন বিহেভ করছে কি করে। হঠাৎ নবনীর কাছে যেতে থাকে সে। নবনী একটু পিছাতে পিছাতে ভাবে, এখন রাতে একা রাগানোটা ঠিক হয়নি। এইখান থেকে চিৎকার দিলেও লাইব্রেরিয়ান শুনবে না। থুর। মুগ্ধ আরও কাছে এসে এক হাত দিয়ে নবনীর চোয়াল চেপে ধরে একদম দেয়ালের সাথে মাথাটা ঠেকিয়ে দিল, আর আরেক হাতে থাকা বন্দুকটা ঠিক ওর মাথার কপাল বরাবর সোজাসুজি ধরে চিল্লিয়ে বলল, নাও সে দ্যাট ইউ ডোন্ট। নবনীর মুখে একটু ব্যথা পায়। মেয়ে মানুষের ত্বক এমনিতেও নরম হয়, আর সামনে দাঁড়িয়ে থাকা পুরুষ মানুষটি মোটেও দুর্বল কেউ নয়। তার বলিষ্ঠ দেহের শক্ত হাতের ছোঁয়ায় ব্যথায় কুকড়ে উঠছে নবনী। তবে সেও দমে যাওয়ার মেয়ে নয়। মুগ্ধর বুকে সজোরে একটা ধাক্কা দিয়ে তাকে কিছুটা দূরে সরাইয়ে দেয়, আর হুঙ্কার দিয়ে বলে ওঠে, বললাম তো ভয় পাই না। কি করবেন আপনি? পুরুষ মানুষকে আল্লাহ শারীরিক দিক দিয়ে বেশি শক্তিশালী দিয়েই পাঠিয়েছে, নিজের গায়ের জোর খাটাবেন? মুগ্ধ অবাক নয়নে নবনীর দিকে তাকায়। এত তেজ এই মেয়ের, এখনো গলা উঁচু করে কথা বলছে। এই মেয়ের তেজ আর সাহসের সামনে নিজের আকাশচুম্বী রাগকে ফিকে হয়ে যেতে দেখে মুগ্ধ নবনীর কাছে এসে দু হাতে দেয়ালে হাত রাখে। অনেকটা ঝুঁকে তার ঠোঁট দুটো ঠিক নবনীর ঠোঁটের কাছে নিয়ে আসে। তার রাগে জিদে ফেটে পড়া ঘন ঘন নিঃশ্বাস নবনী ঠিকই উপলব্ধি করতে পারছে। লাইব্রেরির জানালা দিয়ে একটা দমকা হাওয়া রুমে প্রবেশ করলো। বাতাসে নবনীর চুলগুলো উড়ে কিছুটা সামনে এসে পড়ল, যা বারবার মুগ্ধর মুখের উপর এসে পড়ছে। তবে এতে যেন মুগ্ধর কোনো খেয়ালই নেই। সে অবাক চোখে শুধু সামনের মেয়েটাকে দেখছে। ঠান্ডা শীতল বাতাসে নবনী বারবার কেঁপে উঠছে। এই বিষয়টাও মুগ্ধর চোখ এড়ায় নেই। শীত করছে। মুগ্ধর কথা শুনে অন্যদিকে ঘাড় ঘুরিয়ে ফেলে নবনী। এখন কি এই প্রশ্নটা করার কোনো মানে হয়, নাকি বড় কোনো ঝড়ের পূর্ব ইঙ্গিত দিচ্ছেও? মুগ্ধ আবার বলে ওঠে, ধরো আমি তোমাকে এখন একা পেয়ে খুব খারাপ কিছু করে ফেললাম। না, জানে মারবো না। ধরো তোমার শরীরের প্রতিটা ভাঁজে ভাঁজে শুধু আমার স্পর্শ পড়ল, তুমি সইতে পারবে তো? নবনী এবারও চুপ করে আছে, অন্যদিকে তাকিয়ে। যেন কথা বললেই তার ভীত কণ্ঠ শুনে মুগ্ধর শক্তি বেড়ে যাবে। ভিতরে ভিতরে যেন কালবৈশাখীর ঝড় চলছে নবনীর। ভয়ে হাত পা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। তবে আল্লাহ ছাড়া বিনা দোষে কারো সামনে মাথা নত করবে না সে। নিজেকে সামলে সেও উত্তর দেয়, চাইলে সেটাও করে দেখাতে পারবেন। যার মুখ দিয়ে মদের বাজে গন্ধ বের হয়, যার দলের লোক বিনা কারণে মেয়েদের জীবন নরকে পরিণত করে, যার বাবার কুকীর্তি সবাই জানে, সেই কাপুরুষের কাছ থেকে আর কি আশা করা যায়? আমি কাপুরুষ? কাপুরুষ নয় তো কি? যেই ছেলে জোর করে ক্ষমতার দাপট দেখিয়ে সবার কাছ থেকে সম্মান আদায় করে, নিজের থেকে প্রায় 7-8 বছরের ছোট মেয়ের কাছ থেকে সরি না শুনতে পেয়ে শরীরের জোর খাটানোর ভয় দেখায়, সে কাপুরুষ নয় তো কি? আপনার বোনকে কাল এভাবে ভয় দেখালে আপনার কেমন লাগবে? এই মাহিয়ান মুগ্ধ বেঁচে থাকতে কারো সাহস নেই তার কোনো বোনের দিকে তাকানোর। আমিও তো কারো বোন, কারো মেয়ে। আমার পরিবারের উপর দিয়ে কি যেতে পারে সেটা ভাবুন তো। আপনাদের মতন পুরুষদের জন্য প্রতিদিন কত মেয়ের পরিবার শেষ হয়ে যায় জানেন? মুগ্ধ চুপ হয়ে যায়, সাথে মুখে অনেকটা হতাশাচ্ছিন্ন। সে মোটেও ব্যাপারটা ওইদিকে নিতে চায়নি, শুধু ভয় দেখাতে চেয়েছিল। তার এক ইশারায় বিছানা অবধি চলে যাওয়ার মেয়ের অভাব নেই। মেয়ে মানুষকে অপছন্দ করলেও তাদের ইজ্জতকে সম্মান দিতে সে জানে। নবনীর থেকে হঠাৎ দূরে সরে যায় সে। একটু সরি তো শুনতে চেয়েছিল সে, সাথে দেখতে চেয়েছিল কত জিদ আছে এই মেয়ের মনে। তা দেখা হয়ে গিয়েছে। নয়তো সামান্য বিষয় নিয়ে মুগ্ধর এত বাড়াবাড়ি করার কোনো মানেই হয় না। দুটো বিষয়ে সে নিশ্চয়তা পায়। এক, এই মেয়ে তার বাড়ির পরিবেশে ঠিকই টিকে যেতে পারবে। আর দুই,
কেউ একজনের মনে মুগ্ধকে নিয়ে খুব বাজে ধারণা ঢুকিয়ে দিয়েছে। এক দৃষ্টিতে শান্তভাবে অনেকক্ষণ তাকিয়ে থেকে মুগ্ধ বলে ওঠে, বিয়ে করবে আমাকে? নবনী শুধু চোখ বেঁকিয়ে তাকিয়ে থাকে। এই লোকটা জঘন্য সে জানে, সাথে পাগলও নাকি। এইভাবে বিয়ের প্রস্তাব কে দেয়? স্নিগ্ধর সাথে কি তোমার সবকিছু ঠিকঠাক আছে? স্নিগ্ধর মায়ের এমন কথাই হঠাৎ থেমে যায় শ্যামলী। পাটায় মশলা বাড়ছিল, এমন কথার কি উত্তর দিবে বুঝতে না পেরে চুপ থাকে। স্নিগ্ধর মায়ের যা বুঝার সে বুঝে যায়। শোনো, পুরুষ মানুষ হলো বিড়ালের মতো, যে বাটিতে দুধ দেখবে মুখ দিবেই, তাই যার বিড়াল তাকেই সামনে রাখতে হয়। শ্যামলী লজ্জায় আর কিছু বলতে পারে না। এই কয়দিন সে রুমে যায়নি বললেই চলে। রাতেও নানান সুতো দেখিয়ে দেরি করে রুমে যেত, যেন স্নিগ্ধর সাথে কথা না হয়। আর ওই মানুষটাও ভদ্র ছেলের মতো দূরে দূরে থাকে। স্নিগ্ধর মায়ের যা বলার বলে ফেলে। শ্যামলীর দিকে তাকিয়ে বলে, তোমার আর মশলা বাড়তে হবে না, স্নিগ্ধর কাছে গিয়ে দেখো কিছু লাগবে কিনা। শ্যামলী এবার আর কোনো সুতো দিয়ে দূরে থাকতে পারে না। শাশুড়ির চোখ থেকে সন্দেহ সরানোর জন্য হলেও স্নিগ্ধর কাছে যায়। এদিকে একা একা স্নিগ্ধ সিগারেটে ঠোঁট লাগিয়ে একটার পর একটা টান দিয়ে যাচ্ছে। অনেকদিন পর আজকে একটু ধোয়া উড়াতে মন চাইল। শীতের বেলা শরীরটা একটু গরম না করলে হয় নাকি? তবে বেশিক্ষণ আর সেটা সম্ভব হয়নি। শ্যামলীর ছোট ছোট কাশির শব্দে সে সিগারেট জানালা দিয়ে ফেলে পিছন ফিরে তাকায়। দেখে শ্যামলী মূর্তির মতো দাঁড়িয়ে নিচে তাকিয়ে আছে, আর তার স্বভাব মতো শাড়ির আঁচল হাতের আঙ্গুলের ফাঁকে গুজে পেঁচাতে থাকে। স্নিগ্ধ ওকে দেখা মাত্রই কিছুটা অভিমানী সুরে বলে, কি দরকার? ন্যাকামি না করে বলো কি দরকার? শ্যামলী চুপ করে নিচে তাকিয়ে থাকে। এমন ইনোসেন্ট একটা চেহারা বানায় যে স্নিগ্ধ দেখে শুধু তাকিয়েই থাকে। স্নিগ্ধ হঠাৎ শ্যামলীর খুব কাছে এসে ওর একটা হাত ধরল। শ্যামলী কিছু বুঝে ওঠার আগেই একটা হ্যাচকা টান দিয়ে বুকের সাথে মিশিয়ে বলে, তোমার যখন জন্ম হয়েছিল তোমাকে মধুর জায়গায় লজ্জাবতীর পাতার রস খাইয়েছিল মনে হয়, নয়তো এত লজ্জা পাও কেন? শ্যামলী কিছু বলতে পারে না। হঠাৎ মানুষটা তাকে এভাবে বুকের সাথে মিশিয়ে ধরল। বারবার হাত ছাড়ানোর চেষ্টা করে সে ব্যর্থ। শেষে স্নিগ্ধর কাছে হার মেনে সে স্নিগ্ধর বুকে মুখ লুকায়। স্নিগ্ধ শ্যামলীর কোমর পেঁচিয়ে ধরে বলে, জানো, শহরে আমার এক সুন্দর প্রেমিকা ছিল। হঠাৎ যেন গায়ে কাটা দিয়ে ওঠে শ্যামলীর। কি বলল মানুষটা? প্রেমিকা? মানে ভালোবাসার মানুষ। এভাবে কাছে টেনে এমন কথা বলার কোনো মানে হয়? শ্যামলী স্নিগ্ধকে সরিয়ে রুম থেকে চলে যেতে নেয়। তবে স্নিগ্ধ নাছোড় বান্দা, শ্যামলীকে পাজা করে কোলে তুলে খাটে শুয়ে দেয়। পাশে হেলান দিয়ে বলে ওঠে, এখন আমি একটা ছেলের গল্প বলবো, আর তুমি চুপচাপ শুনবে, একদম ওঠার চেষ্টা করবে না, নয়তো সবার সামনে গিয়ে জড়িয়ে ধরে নিয়ে আসবো। এমন কিছু হলে শ্যামলী আর কাউকেই মুখ দেখাতে পারবে না, তাই সে চুপ করে চোখ বন্ধ করে শুয়ে থাকে। মেয়েটা আমি যেখানে অ্যাডমিশনের কোচিং করাতাম ওইখানে পড়তো। দুধে আলতা গায়ের রং, বব কাট দেওয়া, ছোট ছোট চুল। একবার দেখলে কেউ চোখ ফেরাতে পারবে না এমন। শ্যামলের চোখে এবার পানি আসে, তবে সে চোখ খুলে না। কি বলবে স্নিগ্ধ শেষ অবধি? মেয়েটার সাথে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক হলো, যুবক বয়সের তুখর প্রেম যাকে বলে। তবে একদিন সব শেষ হয়ে গেল। এবার শ্যামলী যেন চোখ খুলে। এরপর কি বলবে স্নিগ্ধ তা শোনার আগ্রহ জমেছে। তবে কথায় আছে না, মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখে বিচার করতে হয় না। মেয়েটা ডাবল টাইমিং করতো। শ্যামলী হা করে তাকিয়ে থাকে। ডাবল টাইমিং মানে আবার কি? জীবনে প্রথম হয়তো এই শব্দ শুনেছে সে। স্নিগ্ধ বুঝতে পেরে বলে, ডাবল টাইমিং মানে ধরো একসাথে দুজনের সাথে সম্পর্ক। যেমন তুমি ধরো আমাকে ভালোবাসো বলে আমার সাথে আছো, এখন আরেকজনকেও ভালোবাসার কথা বলে তার সাথেও সম্পর্ক রাখবে, এরকম। ঘৃণায় গা গুলিয়ে আসে শ্যামলীর। ছি, মেয়ে মানুষ এত খারাপও হয় সেটা যেন তার অজানা ছিল। স্নিগ্ধ শ্যামলীর চেহারার ভাব দ্রুত বদলে যেতে দেখে হেসে ফেলে, আর একটু গায়ে লেগে কপালের ঠিক মাঝ বরাবর ঠোঁট ছুঁয়ে দেয়। শ্যামলীও যেন কোনো এক কারণবশত বাধা দেয় না। শোনো, আজকে রাতে দেরি করে রুমে আসতে হবে না, যদি আসো সারা রাত ঘুমাতে দেবো না কিন্তু। লজ্জায় স্নিগ্ধকে আলতো করে সরিয়ে দিয়ে সে রুম থেকে বেরিয়ে যায়। পরে ভাবে মানুষটা এখন শুধু তার, একান্তই তার। নবনী গালে হাত দিয়ে বসে আছে পিছনের বারান্দার একটা চেয়ারে। এটাকে বারান্দা না বলে আরো ছোট একটা ঘর বললেই হতো। গালে এখনো 5টা আঙ্গুলের ছাপ পড়ে আছে, কিছুক্ষণ আগের ঘটনা। হঠাৎ নানা সবার সামনে বলে উঠে পরশু নবনীর বিয়ে। বাড়ির সবার মুখ দেখে মনে হয়েছিল তারা বেশি চমকায় নাই। মানে নবনী বাদে সবাই জানতো
আজ বাদে কাল গায়ে হলুদ, বাড়ি ভর্তি মেহমান। কষ্টে মাথা ঠিক রাখতে পারেনি নবনী। মাকে গিয়ে বলে, মা একটু কথা ছিল, এসো প্লিজ। নবনীর মা বুঝে মেয়ে হয়তো কান্নাকাটি করবে, তবে এমন ভালো ছেলে কোথাও পাওয়া যাবে নাকি সন্দেহ আছে। তার বাবাকে সে অন্ধের মতো বিশ্বাস করে। সে যেহেতু সম্বন্ধ এনেছে, খারাপ হওয়ার প্রশ্নই আসে না। মা, নানা ভাই কোনো স্বার্থ হাসিলের জন্য আমাকে বিয়ে দিচ্ছে। এরপর এক নাগারে ফোন আলাপের কথা সব বলে দিল নবনী দিকে। তবে পুরোটা শেষ করার আগেই গালে প্রচণ্ড ব্যথা নিয়ে মায়ের দিকে তাকালো। বুঝে গেল আর কিছু বলে লাভ নেই। কাঁদতে কাঁদতে দৌড়ে পেছনের রুমটাই চলে যায় সে। এখন শুধু একটাই উপায়, পালানো। মুগ্ধু, তোমার বাবার শরীর কেমন? সব ঠিকঠাক? চায়ের দোকানে বসে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিল মুগ্ধ। শীতে গ্রামের গরিব পরিবারগুলোকে ত্রাণ দিতে হবে সে ব্যাপারে। এমন সময় বিহানের বাবাও সেখানে উপস্থিত হয়, সাবেক মেম্বার। মুগ্ধর কেন জানি মানুষটাকে ভালো মনে হয়, তবে তার বাবা মতিসুর সবসময় তাকে এনার বিরুদ্ধে খারাপটাই বুঝায়। আসসালামু আলাইকুম আঙ্কেল। জি, ভালো আছে। টুকিটাকি কথা হয় দুজনের মাঝে, যার মাঝে একটিও রাজনীতি নিয়ে ছিল না। কি যেন বারবার লোকটা বলতে নিয়ে বলে না। সে জানে মুগ্ধ কখনোই এসব বিশ্বাস করবে না। মুগ্ধও বুঝতে পারে সামনের মানুষটা কিছু লুকোচ্ছে, তবে জোর করার আগ্রহ সে দেখায় না। গান বিশ্বাস করো, আমি শুধু তোমার। ফোনের অপর প্রান্ত থেকে কোনো জবাব এলো না। শাওন বুঝতে পেরেছে তার হবু বউ মানে গার্লফ্রেন্ড সাদিয়া খুব রেগে আছে। কাল সারাদিন বিয়ের কার্ড সবাইকে দিতে দিতে শাওন এত ব্যস্ত হয়ে পড়েছিল যে সাদিয়াকে একবারের জন্য কল করেনি। এদিকে সাদিয়া তুমুল রেগে ফোনের অপর প্রান্ত থেকে বলে, এখন আর এভাবে চলবে না, একটু ভিন্নভাবে ট্রাই করো। শাওন ভেবে চিনতে কলেজ থাকতে মজার ছলে মুখস্থ করা কবিতাগুলো বলল। বামে গরু ডানে খাসি, আমি তোমায় ভালোবাসি। দুধ মাখন দই খাই, আমি শুধু তোমাকেই চাই। শিরায় শিরায় রক্ত, আমি ফাদিয়ার ভক্ত। টিনের উপর কাক, ফাদিয়ার রূপ দেখে আমি পুরোই অবাক। হাঁটতে গিয়ে দিলাম পাদিয়া, আই লাভ ইউ সাদিয়া। সব ঠিকঠাক ছিল, শুধু শেষের কবিতাটা শাওন ভুলে মুখ ফসকে বলে ফেলেছে। ফোনের ওপাশে পিনপিন নীরবতা। শাওন অনেকক্ষণ হ্যালো হ্যালো করল, তবে ফোনের অপর প্রান্ত থেকে কোনো জবাব নেই। শুধু একটু পরপর টুং টুং করে কলটা কেটে যায়। আর একটা মেসেজ ফোনের স্ক্রিনে ভেসে ওঠে। তোর মতন মদনের সাথে প্রেম করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কোথায় কি বলতে হয় এই ন্যূনতম সেন্সটা তোর মাঝে নেই। তুই কি আসলে এত বোকা নাকি নিগা? আর কোনোদিনও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তোর নামে মিথ্যা মামলা দিয়ে তোকে ফাঁসিতে ঝুলিয়ে দিব, অসভ্য। শাওন আর পাল্টা কিছু লিখতে পারল না। সব জায়গা থেকে ব্লক মেরে দিয়েছে সাদিয়া। সে তো একটু মজা করতে চাইছিল, মেয়েটা তাই বলে এত রিয়্যাক্ট করবে? ঘোড়ার ডিম। এইদিকে মুগ্ধ শাওনকে ডাকতে এসে তাদের কথা শুনে আর কিছুই বলতে পারে না। হা হা করে হাসতে হাসতে নিচে বসে পড়ে। পিঠ খামচে ধরে হাসতে হাসতে বলে, ভাই, আমারও কয়েকটা কবিতা শিখাইস। আজকে রাতে গায়ে হলুদ, কালকে বিয়ে, দেখি বউকে ইমপ্রেস করা যায় নাকি। শাওন মুখ গোমরা করে বলে, এগুলো এখন ব্যাকডেটেড হয়ে গেছে মুগ্ধ ভাই। আমি তো মজা করে সাপড়ি সাজতে গেছিলাম, সাদিয়া আমাকে সত্যি তেমন ভেবে ব্লক মেরে দিছে। এখন কি করব ভাই? ওর রাগ পরে ভাঙাতে পারবি? এদিকে যে বিকাল হয়ে গিয়েছে, খেয়াল আছে? কিছু জিনিস আনা বাকি, এখন যা, ফিরতে এমনিতেও দেরি হবে। হাই হাই ভাই, ঠিক বলছো। চাষি কত কিছু আনতে বলছে, আমি গেলাম। আমার বিয়ে, অথচ আমাকে সব মনে করিয়ে দিতে হয়। কপালের নাম গোপাল। শাওন একটা ভো দৌড় দেয়। ফিরতে ফিরতে আসলেই দেরি হয়ে যাবে। মুগ্ধ স্নিগ্ধর ডাকে শুনতে পায়, এখন গিয়ে হলুদ পাঞ্জাবি পরে রেডি হতে হবে। প্রথমে তাকে হলুদ দিয়ে তারপর এ বাড়ি থেকে তত্ত্ব নিয়ে ওই বাড়ি যাবে। সে হলুদে ছোঁয়ানো হবে নবনীর গালে। নবনীর কথা ভাবতেই মুগ্ধর সারা শরীরে শিহরণ বয়ে গেল। বিশ্বাসই হচ্ছে না ওই মেয়েটার সাথে তার বিয়ে। আজ বাদে কাল সে তার রুমে থাকবে। আল্লাহ কখন কার ভাগ্য কোথায় নিয়ে যায় অবিশ্বাস্য। পুরো বাড়িতে আজ উৎসব মুখর পরিবেশ। নবনীর চাচারা সবাইও বেড়াতে এসেছে। কিভাবে কি হয়ে যাচ্ছে নবনীর মাথার উপর দিয়ে যাচ্ছে। তবে সেও হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয়। বিহানের সাথে আগে থেকে সব প্ল্যান করে রেখেছে সে। বিহান একটু পরপর নবনীর দিকে তাকিয়ে চোখে চোখে ইশারায় কথা বলছে। ছেলের বাড়ি থেকে হলুদ নিয়ে আসলে ভিড়ে আর কিছু করা সম্ভব নয়, তাই এক্ষুনি পালাতে হবে।
নবনী 7-5 না ভেবে পালানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। মা আমি একটু ঘরে যাব। নবনীর কথায় তার মা তার দিকে তাকিয়ে বলে, এখন কেন? বস তো, একটু পর ওনারা এসে পড়বে। না মা, এখনই যেতে হবে, বাথরুমে যেতে হবে আমার। আচ্ছা চল, আমি নিয়ে যাচ্ছি। তোমার যেতে হবে না, নাফিজাকে নিয়ে আমি যাচ্ছি। নবনী এক প্রকার জোর করেই নাফিসাকে নিয়ে রুমে চলে যায়। এদিকে বিহানও সুযোগ বুঝে পিছনের বাগানে আগে থেকেই দাঁড়িয়ে আছে। আহারে নাফিজা, আমি মনে হয় আমার ফোনটা রেখে এসেছি, একটু নিয়ে আয় তো। নবনীর কথা শুনে সরল মনে নাফিসাও ফেরত চলে আসে ফোন খুঁজতে। নবনী আস্তে আস্তে পিছনের দরজা দিয়ে বেরিয়ে দেখে বিহান সেখানে নেই। আজব তো, ও এখানে নেই কেন? এখানেই তো ছিল একটু আগে, এখন কোথায় গেল? নবনী কি করবে ভেবেই পাচ্ছে না। হঠাৎ ফোনের দিকে তাকিয়ে দেখে বিহানের ফোন থেকে মাত্র একটা মেসেজ এসেছে। নবনী, এক কাজ করো, তাড়াতাড়ি বাগান পেরিয়ে পেছনের খালি জমির পাশে যে ছোট চিকন গলির মতো একটা রাস্তা আছে ওইখানে এসে পড়ো, আমি আছি সেখানে। নবনীর কপালে চিন্তার ভাঁজ পড়ে, বিহান কেন সেখানে যেতে বলছে? প্ল্যান তো এটা ছিল না। মেন রাস্তা দিয়ে অটোতে করে সোজা সদর ঘাটে গিয়ে ট্রলারে ওঠার কথা ছিল। নবনী নিজেকে নিজে বলে ওঠে, অনেক বড় কাজ করতে যাচ্ছিস নবনী, ভেবেচিন্তে লাভ নেই। এর থেকে যেভাবে বিহান যাওয়ার প্ল্যান করে সেভাবেই কর। নবনী আর দাঁড়ায় না, শাড়ির পাড়গুলো এক হাত দিয়ে খামচি দিয়ে কিছুটা উঁচিয়ে ধরে, আর পুকুরের সাইড দিয়ে দেয় এক দৌড়। সোজা গিয়ে সেই রাস্তার সামনে গিয়ে দাঁড়ায়। ওই তো কেউ একজন পাঞ্জাবি পরা অপর দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। নবনী অতি সাবধানে সেই চিকন রাস্তা দিয়ে সামনে আগাতে থাকে। তবে অন্ধকার এতই বেশি, লোকটার চেহারা ঠিক দেখা যাচ্ছে না, তবে একটু লম্বা মনে হচ্ছে বিহানকে। বিহান ভাই, আমরা এখানে কেন? ও পাশ থেকে কোনো জবাব আসে না। কি হলো বলুন? কারণ তোমার আর যাওয়া হবে না। কথাটা শুনেই নবনী আঁতকে উঠল। এটা তো বিহানের কণ্ঠ না। ভয়ে একটু একটু করে পেছাতে থাকে। উল্টো ঘুরে যেতে নিতেই কেউ একজন তার হাত দিয়ে কোমর পেঁচিয়ে নবনীকে একদম কাছে টেনে নেয়। নবনীর ফুল দিয়ে সাজানো খোপাটা গিয়ে বাড়ি খায় সুঠাম দেহের পুরুষটার বুকে। নবনী ভয়ে বারবার হাত ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ। কান্নাটাকে আর আটকে রাখতে পারে না, কাঁদতে কাঁদতে বলে ওঠে, প্লিজ ছাড়ুন, যেতে দিন আমাকে। বিহান ধরলেও কি এমন করতে? প্লিজ ছাড়ুন, ব্যথা পাচ্ছি। আর বিহান ভাই এইভাবে কেন ধরবে আমাকে? তার সাথে ভাই বোন ব্যতীত কোনো সম্পর্ক নেই আমার। তাহলে পালাচ্ছ কেন তার সাথে? আমি পালিয়ে আমার হোস্টেলে চলে যাব। এই বিয়েতে আমাকে বিক্রি করা হচ্ছে, আর বেশি কিছু না। এখানে অনেক রহস্য, অনেকের স্বার্থ লুকিয়ে আছে। কোমর থেকে হাতটা সরিয়ে লোকটা নবনীর হাত ধরে তাকে নিজের দিকে ঘোরায়। অন্য হাত দিয়ে ফোনের ফ্ল্যাশ চালাতেই নবনীর চোখ বড় বড় করে সামনে হলুদ পাঞ্জাবি পরা লোকটার দিকে তাকিয়ে থাকে। গালে হলুদের দাগ এখনো যায়নি। কি সুন্দর দেখাচ্ছে তাকে। তবে তাতে কি, এই বিয়ে তো নবনী করবেই না। সামনে দাঁড়িয়ে থাকা মুগ্ধ বলে ওঠে, তোমাকে এখন অনেক কিছু বলতে ইচ্ছে করছে, তবে সময় নেই হাতে। ইতিমধ্যে হয়তো সব জায়গায় ছড়িয়েও পড়েছে বিয়ের কন্যা বাড়ি থেকে পালিয়েছে। শুধু এইটুকুই বলবো, আমি তোমাকে কথা দিচ্ছি, যদি তোমার কথা সত্যি হয়, যেদিন তুমি এটা প্রমাণ করবে আমি তোমাকে সব সম্পর্কের জাল থেকে মুক্তি দিয়ে দিব। এখন চলো। নবনী শুধু এক কান দিয়ে কথাগুলো ঢুকালো। কিছু ভাববার সময় নেই। মুগ্ধ কোথায় নিয়ে যাচ্ছে হাত ধরে। এই তো বাড়ির পথ। নবনী বারবার হাত ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ। আশেপাশে সবাই কানাঘুষো করছে। আজকালের ছেলেমেয়েরা পারেও বটে। বিয়ের আগে একসাথে গায়ে হলুদ দিবে, আবার আলাদা দেখাও করছে। গ্রামে অবশ্য এসব বিষয় একদমই নর্মাল নয়। নবনী মুখে মিথ্যা হাসি রেখে হলুদের স্টেজে বসে আছে, আর এক এক করে সবাই মুগ্ধকে হলুদ লাগিয়ে পরে ওর কাছে আসছে। এই তো একটুই আগে মুগ্ধ ওকে নিয়ে বাড়িতেই ফেরত আসলো। তবে কাউকে কিছু ভাবতে দেওয়ার আগেই সে সবাইকে বলে ওঠে, আজকাল শহরে গায়ে হলুদের অনুষ্ঠান একসাথেই হয়, তাই আমরা ভাবলাম আমাদেরটাও একসাথে হোক। অনেকের কাছে বিষয়টা ভালো লাগলেও গ্রামের কারো কারো কাছে বিষয়টা দৃষ্টিকটু। বিয়ের আগে বরকনের মেলামেশা একদমই ঠিক নয়। তবে শাওনকে দিয়ে মুগ্ধ আগে থেকেই সব ম্যানেজ করে রেখেছিল। ও বাড়ির লোক এসেই বলেছে তারা ছেলেকেও সাথে নিয়ে এসেছে, ছেলে মেয়ের একসাথে হলুদ দিবে বলে। সবকিছু এত দ্রুত হয়েছে যে কেউ কিছুই টের পায়নি। তবে নবনীর মায়ের কেন যেন সন্দেহ হচ্ছে নবনীর উপর। মেয়েটা কি কিছু লুকোচ্ছে? নবনীর বুকটা আটকে ওঠে। না জানি মাকে কি উত্তর দিবে। সত্যি করে বলতো, তুই কোথায় ছিলি? আসতে এত সময় লাগলো কেন?
আসলে পেছনে বৃষ্টিতে পিছলা হয়ে গিয়েছিল, তাই পড়ে গিয়েছিলাম। সব পরিষ্কার করে আসতে আসতে একটু দেরি হলো। তাহলে নাফিসা গিয়ে তোকে বাড়িতে কোথাও পায়নি কেন? কত ভয় পেয়েছিলাম জানিস? নবনী ওর মায়ের মুখের দিকে তাকায়। পরিষ্কার বোঝা যাচ্ছে সে কতটা ভয় পেয়েছিল। নবনী নিজের ভুল বুঝতে পারে। পরিবারের কথা না ভেবে আবেগের বশে সে যা করতে যাচ্ছিল সেটা একদমই ঠিক নয়। তার একটা ভুলের শাস্তি পুরো পরিবারকে পেতে হতো। মনে মনে মুগ্ধকে একটা থ্যাঙ্কস দেয় সে। এদিকে শাওন মুগ্ধকে হলুদ লাগাতে গিয়ে কানে কানে বলে, ভাই বকশিস কিন্তু দাও, সমাজের চোখে তোমার বিয়ে ভাঙা পুরুষ হওয়া থেকে বাঁচাইলাম। বিকেলের ঘটনা। এই জন্যই তো শীত আমার ভাল লাগে না। এক তো বউ নাই, তার উপর তাড়াতাড়ি আশেপাশে অন্ধকার নেমে যায়, ঠিক আমার ভবিষ্যতের মতো। একা একা বক বক করতে করতে যেতে থাকে শাওন। কিসব ফুল হাবি যাবে কিনা বাকি। মেইন রোডের কাজ চলছে, মানে ক্ষেতের মাঝখান দিয়ে যেতে হবে। কি কপাল আমার, শত্রুপক্ষের বাড়ির সামনে দিয়ে যেতে হচ্ছে। শাওন বিহানদের বাড়ির পাশ দিয়ে যেতে থাকে। বিহানদের বাছুরগুলো সব বাঁধা, গোবর দিয়ে এক পাশ পুরো নোংরা হয়ে গিয়েছে। যদিও এই পাশে তেমন একটা কেউ আসে না, হয়তো এজন্য। নবনীকে আমি ঠিকই নিজের করে নিব, মুগ্ধ কিছুই করতে পারবে না। বিহানের কণ্ঠে এমন কথা শুনে থেমে যায় শাওন। তার মুগ্ধ ভাইকে নিয়ে কিছু বলছে নাকি এই বিহানের বাচ্চা। শাওন দেখে গাছের এক পাশে বিহান হেলান দিয়ে ফোনে কথা বলছে। শাওন আরেকটা গাছের আড়াল থেকে কান পেতে শোনার চেষ্টা করে কি বলছে। আরে আজ রাতেই সব হবে। বিহান একে একে নবনীকে নিয়ে কিভাবে পালাবে সব প্ল্যান বলতে থাকে। শাওনের চোখ কপালে উঠে যায়। যেভাবে হোক মুগ্ধ ভাইকে সব বলতেই হবে। তবে সমস্যাটা হয় বাছুরটাকে নিয়ে। হঠাৎ একটা ছাগলের বাচ্চা আস্তে আস্তে ঘাস খেতে খেতে শাওনের কাছে চলে আসে। আর তখনই হঠাৎ বাছুরটা শাওনের পশ্চাৎ বরাবর দেয় একটা গুতা। ও মা গো! বিহান তাড়াতাড়ি ফোন রেখে পিছনে তাকায়। চিৎকার করল কে? বিহান কে কে বলে চেঁচাতে থাকে। তবে শাওন দেয় চোখ কান বুঝে উল্টো পথে দৌড়। ফলস্বরূপ শাওনের পা গিয়ে পড়ে গোবরের উপর। সে বয়া আকারে একটা শব্দ উচ্চারণ করে দেয় দৌড়। এখন পায়ের কথা ভাবলে চলবে না। এক দৌড়ে মেইন রাস্তায় উঠে একটা অটোর সামনে পড়ে। মামা গাড়ি থামাও, আমার লইয়া মেম্বার বাড়ি চলো তাড়াতাড়ি। এতক্ষণ বসে সেসব কথাই ভাবছিল শাওন। ভাগ্যিস সে সবটা জেনে মুগ্ধ ভাইকে বলে দিয়েছিল, নয়তো না জানি কি হয়ে যেত। এদিকে মাহির মেজাজটা পুরো খারাপ। নবনী মেয়েটা একে তো শিক্ষিত, দ্বিতীয়ত শহরের মেয়ে, স্মার্ট আর বুদ্ধিমান হবে নিশ্চয়ই। একে শ্যামলীর মতো কথা শোনানো যাবে না। মুগ্ধকে আমি তোকে কেড়ে নিতে দিব না। নবনীর দিকে তাকিয়ে বলে মাহি, আর ভাবে এখন একটু কথা শোনানো যাক মেয়েটাকে। তবে সেটা আর হয়ে ওঠে না স্নিগ্ধর জন্য। সে আর শ্যামলী নবনী দুপাশে বসে আছে। ওরা জানে মাহি নবনীকে একা পেলে ভুলভাল ঠিকই বুঝিয়ে দিবে। এদিকে গানের তালে তালে সবাই নাচছে। নাফিসা খুব সুন্দর করে একটা হলুদ লেহেঙ্গা পরেছে। সেও গান ছেড়ে মন মতো নাচতে থাকে। তবে চোখে চোখে বিহানকে খুঁজে। সব অনুষ্ঠান খুব সুন্দরভাবে শেষ হলো। হলুদের পর্ব শেষে খিচুড়ি পেয়ে সবাই যার যার বাসায় চলে গিয়েছে। ছেলেপক্ষের সবাইও রওনা দিয়ে দিয়েছে। নবনী রুমে এসে একা একা ভাবে, রিহান ভাই কোথায় গেল? একবারও তো দেখলাম না তাকে। কি করেছে মুগ্ধ তার সাথে? এসব ভাবতে ভাবতেই নবনী ঘুমিয়ে যায়। আজ আর পালানো হলো না। রাত প্রায় 3টা। মুগ্ধ তার রুমে বসে ঘড়ির দিকে তাকিয়ে আছে। আজব তো, ঘুম কেন আসছে না আমার? এত রাতে ঘুম ভেঙে গিয়েছে স্নিগ্ধর। সে শ্যামলীর দিকে তাকিয়ে দেখে মেয়েটা খুব সাবধানে মাঝখানে কোলবালিশ রেখে এক পাশে গুটিসুটি মেরে ঘুমোচ্ছে। স্নিগ্ধ কোলবালিশ সরিয়ে শ্যামলীকে জড়িয়ে ধরে একটু কাছে টেনে নেয়। আহ! স্নিগ্ধ তাড়াতাড়ি শ্যামলীর মুখ চেপে ধরে বলে, কি হয়েছে? আমি ভেবেছিলাম বোবা ভূত। বোবা ভূত জড়িয়ে ধরে? জানি না। জানতে হবে না, কাছে আসো, অন্য জিনিস জানাই। আর কিছু বলতে পারে না শ্যামলী। স্নিগ্ধ একদম ওকে কাছে টেনে নেয়। আমরা জানি তারা কি করছে, তাই বলার দরকার নেই। পরের দিন দুপুরবেলা মেম্বার বাড়িতে সবাই খুব ব্যস্ত। বাড়ির ছোট ছেলের বিয়ে বলে কথা, বউ আনতে হবে। স্নিগ্ধ শ্যামলীকে নিজ হাতে সাজিয়ে দিয়েছে, খোপায় ফুল গুজে দিয়েছে। মাহির অবশ্য এসব একদম ভালো লাগছে না। একবার তো মুখ খুলে বলেই ফেলে,